বাংলায় বলি। আজকে আমাদের যে ওয়ার্কশপ সেটা হচ্ছে পারসেপশন অফ ওবি ইন টিচিং, লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে মূলত আমরা এখানে যেটা বোঝার চেষ্টা করবো, যেহেতু আমাদের সামনে আমরা জানি যে ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের একটা অ্যাক্রেডিটেশনের একটা টার্গেট আমাদের সামনে আছে। তো এই জন্য ওবির জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সমস্ত ফ্যাকাল্টিদেরকে সিনক্রোনাইজ করা, অর্থাৎ সমস্ত ফ্যাকাল্টিরা যাতে আউটকাম বেসড এডুকেশনটা কি এবং আউটকাম বেসড এডুকেশনটা কেন প্রয়োজন সেই বিষয়টা যাতে সমস্ত ফ্যাকাল্টিরা বোঝে, এবং যদি ফ্যাকাল্টিরা বুঝতে পারে তাহলেই তারা সেই সেটা অ্যাচিভ করার জন্য আমাদের যে আউটকাম গুলো আছে সেগুলোকে অ্যাচিভ করার জন্য যে টিচিং মেথড দরকার সেটা তারা অ্যাডপ্ট করতে পারবে এবং অ্যাসেসমেন্ট করতে পারবে। তো এই জন্য আমরা, যদি আমি এক্সপার্ট না তারপর আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আউটকাম বেসড এডুকেশনে আসলে অ্যাকর্ডিং টু দ্য ব্লুমস ট্যাক্সোনমি ডোমেইন আমরা আউটকাম বেসড এডুকেশনে টিচিং, লার্নিং এবং অ্যাসেসমেন্ট গুলো আমরা কিভাবে করব। তো প্রথমে আমি বলবো যে আসলে এই সেশনে আউটকাম গুলা কি হবে। সো ফার্স্ট অফ অল আমরা উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওবি এন্ড দ্য ডিফারেন্স উইথ দ্য ট্রেডিশনাল এডুকেশন। ট্রেডিশনাল এডুকেশনের সাথে ওবির যে একটা পার্থক্য সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে আমরা ব্লুমসের যে থ্রি ডোমেইনস আছে, ব্লুমসের যে তিনটা যে ট্যাক্সোনমিতে তিনটা ডোমেইন আছে, এটা ওবির কনটেক্সট থেকে আমরা বোঝার চেষ্টা করব। দেন আমরা টিচিং এন্ড অ্যাসেসমেন্ট যে স্ট্র্যাটেজি গুলো আছে ওবিতে সেগুলো আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, এবং ফাইনালি যদি আমাদের আজকের সেশনের সময় হয় দেন আমরা কিছু কোর্স আউটকাম ডেভেলপ করার জন্য কিছু আমরা প্র্যাকটিসও করব। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের আউটকামস অফ দিস সেশন। সো ফার্স্ট অফ অল আউটকাম বেসড এডুকেশন বললেই প্রথম যে শব্দটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আউটকাম। সো হোয়াট ইজ আউটকাম? So is there any speciality in the word outcome? So is there any difference with output and outcome? এটাকে আউটকাম বেসড এডুকেশন বলার কারণটা কি? সো আমাদের বুঝতে হবে যে এই আউটকামটা আসলে কি মিন করে বা আউটকামটা আসলে কি সাজেস্ট করে, সেটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটা পিকচার দেখি, সো এখানে বলতেছে যে হোয়াট ইজ সেইং, সো বলছে উই জাস্ট ডেলিভার্ড দিস ডোর সো ইউ ক্যান ইউজ। So the user বলছে যে the color was selected to not draw attention but be recognizable from a distance। মানে কালারটা এমনভাবে চুজ করা হয়েছে যে এটা অ্যাটেনশন ড্র করে না, কিন্তু ডিস্টেন্স থেকে, একটা দূরত্ব থেকে এটাকে আইডেন্টিফাই করা যায় যে এটা একটা ডোর, একটা দরজা। and the knob has an extra smooth texture, এবং নবটাও খুব সুন্দর, you can easily use to handle. So user বলছে যে yeah that's cool, can I open the door and walk downstairs? So সে বলছে এটা তো দারুণ ব্যাপার, so can we just walk and can we just open the door and use the door and walk downstairs? সে বলছে no please don't, we focused on the door and have not started with the stairs yet। মানে আমরা এখনো সিঁড়িটা তৈরি করি নাই, we have the door only। সো আউটকাম এবং আউটপুট এবং আউটকামের এখানে এক্সাম্পল দিতে যে এখানে বোঝানো হয়েছে যে the door is basically an output and the staircase is basically an outcome। সো যতক্ষণ না আমরা আউটকামটা অ্যাচিভ করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আউটকাম ইজ সামহাট মিনিংলেস। যদি আমাদের আউটকাম না থাকে দেন আউটপুট ইজ ডাজ নট হ্যাভ মাচ ভ্যালু। সো আরেকটা এক্সাম্পল দেখি। সো এখানে বলছে যে আউটপুট ওরিয়েন্টেড টিম এবং আউটকাম ওরিয়েন্টেড টিমের মধ্যে ডিফারেন্স কি। সো একটা আউটপুট ওরিয়েন্টেড টিম বলছে যে আই হিট মাই টার্গেট অফ 50 অ্যারোস, তার টার্গেট ছিল যে প্রতি মিনিটে 50 অ্যারো থ্রো করা। তো সে বলছে আমি প্রতি মিনিটে 50 অ্যারো থ্রো করেছি, দ্যাট মিন্স আই হ্যাভ অ্যাচিভড আউটপুট। সো বাট নান অফ দিস অ্যারোস অ্যাকচুয়ালি হিটিং এনি টার্গেট। So an outcome oriented team বলছে I hit only one arrow and it hits actually an actual business goal। So সে বলছে আমি অনলি একটা অ্যারো থ্রো করছি কিন্তু এই একটা অ্যারোই একটা টার্গেটে যে হিট করছে। সো আউটপুট এবং আউটকামের ডিফারেন্স বোঝাতে যে এখানে বোঝানো হয়েছে যে merely the numbers might not be considered an outcome, but an outcome can be considered actually that have achieved a goal। যদি আমাদের অ্যারোটা কোনো টার্গেটে হিট করে then we can say it's an outcome, but merely the numbers might not be considered as outcome। আমরা সামনে আরো দেখব। So another example, output versus outcome। So এটা কি বলছে যে our process is extremely efficient, so a car is basically driving around a round path,
সো একটা সার্কেলে এটা গাড়িটা ড্রাইভ করছে এবং ঘুরছে। সো বলছে যে আমাদের প্রসেসটা ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট। সো রেসপন্সে বলা হচ্ছে ইয়েস বাট ইউ আর নট অ্যাকচুয়ালি গোয়িং এনিওয়্যার, বাট তোমার গাড়ি তো আসলে কোথাও যাচ্ছে না, ইজ কামিং ব্যাক এট দ্য সেম পয়েন্ট টাইম এন্ড এগেইন। সো আউটপুট এবং আউটকামের ডিফারেন্স বলতে যেটা বলছে যে এই প্রসেস আসলে আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে না, এই প্রসেসের কারণে উই আর অ্যাকচুয়ালি গোয়িং রাউন্ড এন্ড রাউন্ড টাইম এন্ড এগেইন থ্রু দ্য সেম পয়েন্ট, থ্রু দ্য সেম স্ট্যান্ড পয়েন্ট। তাহলে আমরা একই পয়েন্টে বারবার ঘুরছি কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট গোয়িং এনিওয়্যার। সো এটা আউটপুট এবং আউটকামের ডিফারেন্স বলতে যে এটাকে আসলে সিগনিফাই করা হয়েছে। তাহলে আমরা যদি বলি যে অ্যাজ এন ইনস্টিটিউশন, অ্যাজ এন ইউনিভার্সিটি, আমরা আউটপুট এবং আউটকামটাকে তাহলে কিভাবে আমরা ডিভাইড করব? আমাদের কনটেক্সট থেকে আমরা কোনটাকে বুঝবো আউটপুট এবং কোনটাকে বলবো আউটকাম। সো আউটপুট আমরা বলবো যে আমাদের একটা ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে আমরা আউটকাম সেটাকেই বলবো যে লাইক উই হ্যাভ সিন বিফোর, যে আমরা আসলে কি প্রডিউস করছি, আমরা আসলে কি ডেলিভারি দিচ্ছি, একটা ইউনিভার্সিটি থেকে আমরা কি প্রডিউস করছি, কি ডেলিভারি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আউটকাম। সো ডেফিনেটলি আমরা গ্র্যাজুয়েট প্রডিউস করছি, সো দ্যাটস আর আউটকাম। our number of graduates, yes, our number of graduates is our outcome. So what should be what should be called the outcome of the university? So outcome of the university is basically the consequences, the what we wish to আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি। সো ইউনিভার্সিটি পার্সপেক্টিভ থেকে আমাদের আউটপুট হচ্ছে আমরা কি ডেলিভারি দিচ্ছি, আর আউটকাম হচ্ছে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি বা কনসিকুয়েন্স আমরা কি রেজাল্ট চাচ্ছি। সো as you understand, so more clearly if we say the আমাদের ইউনিভার্সিটি পার্সপেক্টিভ থেকে our number of students is our output, our number of students are graduating for a university, এটা হচ্ছে আমাদের আউটপুট। আর আমাদের the quality of our students is our outcome. So আমরা outcome based education দিয়ে basically আমরা চাচ্ছি not only the number of students, আমরা চাই quality graduate produce করতে। So that's the definition of outcome, the quality of students. অন্যভাবে যদি বলি যে আমাদের ট্রান্সক্রিপ্টস, আমাদের গ্রেড, আমাদের সার্টিফিকেটস, that all can be signified as output. That's the output of the university. But our average salary of our graduates, the time in which our graduates are being hired, the feedback from the employers, is all can be classified as our outcome. So remember, আমরা outcome based education দিয়ে কিন্তু outcome achieve করতে যাচ্ছি, not only output. So outcome means our average salary of our graduates, the time in which our graduates are being hired, feedback, positive feedback from the employers. This can be classified as outcome. এবং outcome এর আরেকটা নাম হচ্ছে outcome, alternatively outcome a word এটাকে alternatively বলা হয় skill, alternatively এটাকে বলা হয় competency. Is all are meaning the same. Outcome, skill, competency, this all are same. So তাহলে আমাদের কি করতে হবে? সো আমাদের এটা যদি আমরা চিন্তা করি, তাহলে যদি আমাদের কোয়ালিটির কথা চিন্তা করি, দেন তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের টিচিং যে মেথড, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে স্ট্র্যাটেজি, সেটাকে পরিবর্তন করতে হবে। সো প্রিভিয়াসলি একটা ট্রেডিশনাল এডুকেশনে আমরা চিন্তা করতাম যে হাউ মাচ নলেজ ওয়াজ ডেলিভার্ড, কতটুকু নলেজ ডেলিভার করা হয়েছে, সিলেবাসটাকে শেষ করা হয়েছে, সিলেবাসের কন্টেন্টটাকে কমপ্লিট করা হয়েছে, দ্যাটস দ্য নলেজ উই হ্যাভ ডেলিভার্ড। That's the traditional question being asked in a traditional education system. যে আউটপুট, সেটাকে আমরা বলছি আউটপুট, হাউ মাচ নলেজ ওয়াজ ডেলিভার্ড, সিলেবাসটা আসলে শেষ করা হয়েছে কিনা। বাট আউটকাম বেসড এডুকেশনে there is an additional spice into it. তো সেটা বলছে হাউ মাচ নলেজ অ্যাকচুয়ালি ওয়াজ আন্ডারস্টুড, অথবা স্টুডেন্টটা আসলে তার নলেজ সে যেটা শিখছে সেটা কত, সেটা আসলে সে অ্যাপ্লাই করতে পারে কিনা, অথবা তার মোটিভেশনের অবস্থাটা কি, হোয়াট ইজ দ্য স্টেট অফ হিজ মোটিভেশন, is he highly motivated or he graduated, or how much knowledge he can actually apply. That's the question of outcome. So how much knowledge was delivered, that's the quantity, that's the input. So traditional education only thinking about the input, how much knowledge was delivered. It's not saying anything about the output, it's not saying anything about the output from the students, that's the quality, or the knowledge they can actually apply in real work when they are in workforce, when they are in the society, or with their employer, or the motivation or the status of his motivation. That's we call the outcome. So the quantity of knowledge, that's the output. The quality of knowledge we're delivering, that's the outcome.
So outcome-based education actually forcing us to basically improve the quality of our knowledge by teaching our students how to apply that knowledge. So that's it. So then comes an obvious question, an obvious decision we can, with a conclusion we easily can make. That is, an increase in output does not necessarily mean an increase in outcome. So আমাদের আউটপুট যদি বাড়ে, so that really doesn't mean that আমাদের আউটপুট যদি বাড়ে, সে আমাদের স্টুডেন্ট সংখ্যা যদি বাড়ে, as an university or any university can say that আমাদের আসলে আউটকামও বাড়ছে, that means আমাদের কোয়ালিটি অফ দ্য গ্রাজুয়েটদের কোয়ালিটিও বাড়ছে, এই কথা কিন্তু কেউ ক্লেম করতে পারবে না। But OB says we have to increase the outcome with the output. So রিসার্চাররা এখন চিন্তা ভাবনা করছে যে they are questioning, so should we only increase the number of students only if we can maintain the outcome? So that's the question they're asking. So আমরা যেটা বুঝি তাহলে যে quality of the students is the outcome, quantity of the students is the output, or we can say number of students is the output, or quality of the students, the skill the students have really achieved is the, or the part of knowledge they can really apply is their outcome. So outcome-based education is telling us we are not only need to deliver the knowledge, we need to teach our students, we need to make our students ready so they can apply that knowledge. So they can apply that knowledge. So they can have an impact when they are going out of the university. So they can have an impact. So we need to switch from the output-based education to outcome-based education. That's what we are trying now. That's what we are trying now. So from output-based education to outcome-based education. But there is one thing we need to understand, that this transition really needs some time. So it doesn't bring up in a day. So in a day আমরা হয়তো এখন আউটপুট থেকে আউটকাম বেস এডুকেশন যাচ্ছি, আমরা তো প্রথমেই এই রেজাল্ট আমরা পাবো না, আমাদের ধীরে ধীরে সময় দিতে হবে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের স্টুডেন্টদের কোয়ালিটিটা আমাদের তখন ইমপ্রুভ করে। বাট আমাদের উই হ্যাভ টু সেট দ্য টার্গেট, যে আমরা আউটপুট, উই হ্যাভ অলরেডি সেট দ্য টার্গেট, আমরা আউটকাম বেস, উই আর ফোর্সড টু সেট দ্য টার্গেট, যে আমাদের আউটকাম বেস এডুকেশন যেতে হবে। সো স্লোলি এন্ড শিওরলি আমাদের কিন্তু ধীরে ধীরে কোয়ালিটি অফ স্টুডেন্টস আমরা যদি সেভাবে আমরা যাই, যে আমাদের যেভাবে আমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে, তাহলে এক সময় না এক সময় কিন্তু শিওর আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করবে। So there is another point of view before I go into outcome based education, that is competence versus qualification. Now এটা আউটপুট আর আউটকাম কে দেখার আরেকটা পার্সপেক্টিভ হতে পারে। As I just said, outcome is alternatively said as a skill, is alternatively used as competence, both are meaning the same. And qualification is, just I've said, the number of graduates, their transcripts, their certificates, their qualifications, these are all output, all are considered as output. So the same thing, the acquisition of knowledge, that he has a certificate, that means he is qualified, he has a certificate. But whether he can apply that knowledge is his competency. That's really we want our students to achieve. So application of knowledge, if he can apply the knowledge, he is competent. If he has the knowledge, he has the certificate, that he is qualified. So qualified does not really mean he is competent. Now let's see a small video. I'm not sure how much was the delay here, but probably you can see যে একজন ড্রাইভার, সে ড্রাইভ করছে এবং ড্রাইভ করতে যে সে পার্কিং লটের উপর দিয়ে সে basically did not see the parking stop and just flew over the parking spot. So এটা কেন দেখালাম? Because this driver, he certainly knows driving, সে অবশ্যই ড্রাইভ করতে পারে, he can even fly. So this driving is his qualification. বাট আমরা যদি বলি তাহলে একে কম্পিটেন্ট ড্রাইভার আমরা কখন বলবো? কম্পিটেন্ট ড্রাইভার আমরা তখনই বলবো যখন তার মধ্যে এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারবো, তখন আমরা বলবো যে হি ইজ আ কম্পিটেন্ট ড্রাইভার। সে ক্লিনিং, সো সে জানে তার গাড়িটাকে কিভাবে ক্লিন করতে হয়, সে জানে কিভাবে দ্য ট্রাফিক সিগন্যালস মিনিং গুলা কি কি, সে সবগুলো জানে। সে জানে যে কিভাবে কারটাকে মেইনটেনেন্স করতে হয়, কিভাবে তাকে রুটিন চেক আপ, সেটা সে জানে যে কার রুটিন চেক আপটা কিভাবে করতে হয়। সে জানে যে গাড়িটা সার্ভিসিং কিভাবে করতে হয়। হ্যাঁ, রাস্তায় চলতে সে ইনস্ট্যান্টলি একটা সমস্যা হয়ে গেল, সে কিভাবে সার্ভিস করবে, এই প্রবলেম থেকে বের হয়ে আসবে, সে সেটা জানে। দেন সে জানে কিভাবে ইমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন তৈরি হয় সে কিভাবে এটাকে ট্যাকল দিবে। এই নলেজ গুলা
তার আছে, এই অ্যাপ্লিকেশন অফ নলেজ সেগুলাকে অ্যাপ্লাই করতে পারবে, দ্যাট মিনস আমরা বলবো শি ইজ এ কম্পিটেন্ট ড্রাইভার। সো সে ড্রাইভিং জানে, দ্যাটস ইজ কোয়ালিফিকেশন। But if he can do all of this, then we can say yes, he is a competent driver. Another example. So একজন teacher, so he has a subject knowledge. আমরা বলবো he is qualified, he has a PhD or say whatever. So he has a subject knowledge. So he is qualified, he has the qualification, he has the certificate. But আমরা যদি বলি a competent teacher, he needs some extra attributes, he has some extra behavioral attributes. Say he needs to understand the student psychology. Okay, then he needs to understand, he need to know to operate the IT tools. IT tool operate করতে পারবে। Then he'll understand the teaching methods. Teaching method গুলো কি আছে সে ভালোভাবে গ্র্যাব করতে পারে, teaching method গুলো সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, কারণ টিচিং মেথড গুলো জানলেই সে একমাত্র সেই মেথড গুলো সে অ্যাপ্লাই করতে পারবে। Then he has the leadership skill, তার কিছু লিডারশিপ স্কিল থাকবে, so he can lead. Then he needs to have some good communication skill, he'll be able to communicate with his students very clearly. So একজন কোয়ালিফাইড টিচার এবং একজন কম্পিটেন্ট টিচার মধ্যে পার্থক্য হলো যে কোয়ালিফাইড টিচার মিন্স he has the qualification, he has the subject knowledge, he has the certificate. A competent teacher means he has to need some extra attributes, the extra values, student psychology, he needs to understand student psychology and so on. So তখনই আমরা বলতে পারবো যে he is a competent teacher. Okay, so there are other things you can add. Definitely I'm leaving it to you to think about it. Say 10 skills for modern teachers: organization, preparation, commitment, innovative, technology enthusiastic, social, open for questions, storytelling, tolerance. You see, there are many things involved apart from his knowledge, apart from his subject knowledge. Many things other than his subject knowledge. Only then in modern system, education system, is being called as a modern teacher, efficient teacher, or competent teacher. Okay, so another perspective. So how do you transform our qualification into competence? তাহলে আমাদের কোয়ালিফিকেশন আছে, তাহলে এটাকে আমরা কিভাবে আমাদের স্কিলে কনভার্ট করব? স্কিলে কনভার্ট করতে হলে আমাদের তিনটা জিনিসের কম্বিনেশন লাগবে। একটা হচ্ছে আমাদের সাবজেক্ট নলেজ লাগবে, যেটাকে আমরা অরেঞ্জ কালার সার্কেল দিয়ে আইডেন্টিফাই করছি, নো হোয়াট। আমাদের জানতে হবে আমরা কি পড়াচ্ছি। We have to have a good understanding of our subject. Then we have to have a good attitude, we have to have the motivation, we have to have the approach, that's know why. আমাদের কারেক্ট অ্যাটিটিউড থাকতে হবে towards our students. Next, the skills, we need to have the physical, some IT skills or this type of skills that we know how to apply, that's our skill. So all এই সবগুলো যখন কম্বিনেশন হবে, আমাদের নলেজ, আমাদের স্কিল, আমাদের অ্যাটিটিউড সবগুলো যখন কম্বিনেশন হবে, then only we will say that ability is another word used for competence. So তখন আমরা বলবো we are competent, আমাদের কম্পিটেন্ট টিচার আমরা কনভার্ট হচ্ছে। we need to combine all of those knowledge, skills and attitude, তিনটা যখন কম্বিনেশন হবে তখন আমরা বলবো যে we basically turn into an able teacher, a competent teacher. Okay, so there is another perspective though, which is called the habits of mind, apart from the knowledge domain, apart from the attitude, apart from the skills, which is called the habits of mind. I'm not going into that, but this all combines when you call is cash, is also a type of competency. Okay, so as I have said, just we need to turn our qualification into competence. So to do that, first, as I've said, we need to teach our students to apply the knowledge. আমরা যে নলেজটা তাকে শেখাচ্ছি, যে বিষয়টা সাবজেক্ট নলেজটা তাকে দিচ্ছি, we have to also make them able to apply that knowledge. So that's the basic saying of the OB. Say you not only deliver the knowledge, you make your students being able to apply that knowledge. So it ensures that তাদের নলেজ আছে এবং they can actually apply the knowledge. They also know the application of knowledge. So should we teach the knowledge for information only? যদি আমরা শুধু নলেজটাকে ইনফরমেশনে টিচ করি, if we just deliver the knowledge, তাহলে কিন্তু আমরা কম্পিটেন্সি অ্যাচিভ করতে পারবো না। আমাদের গ্র্যাজুয়েটদের কাছ থেকে আমরা কম্পিটেন্সি অ্যাচিভ করতে পারবো না। We have to teach
the application of knowledge. That's what is OB say. We have to teach the knowledge, and we also have to teach the application of knowledge. That means we are on the run. So how do we do it? Okay, we can now we, as we in the say we are in the traditional education system. So what do we do? So we are already adding and helping our people, helping our students to memorize the knowledge. Now we also teach them to understand that, to apply that, to analyze that, and to synthesize that knowledge. So to do that, we need teachers with both knowledge of application and knowledge of skills. So আমাদের টিচারদেরকে কিন্তু সেভাবে অ্যাকোমোডেট করতে হবে। The application of knowledge সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে, আমাদের অ্যাটিটিউড থাকতে হবে, আমাদের স্কিল থাকতে হবে, then only we can make our students to be competent. So an obvious question then, does exam grades or transcripts or certificates fully reflects on student quality? The answer is probably up to you. So from our understanding, এতক্ষণ আমরা যা বুঝলাম যে আমাদের কোয়ালিফিকেশন কি, আমাদের স্টুডেন্টদের কোয়ালিফিকেশন, আমাদের নিজেদের কোয়ালিফিকেশন যদি আমরা কম্পিটেন্সে কনভার্ট করতে চাই, then we need to know the application of the knowledge, we need to have the attitude, correct attitude, we need to have the skill. Alright, so এখন আমরা দেখি যে বর্তমান পার্সপেক্টিভে তাহলে লার্নিং এন্ড টিচিং পার্সপেক্টিভ থেকে আমাদের এখন কি করার আছে। As I have said, we need to teach our students to apply the knowledge. So delivering the knowledge, as we understand, is basically the teaching, and acquiring the knowledge is learning. So আমাদের ট্র্যাডিশনাল এখন আমাদের কি কি পরিবর্তন আমাদের সামনে আছে। So traditional education এ আমাদের, as I have said before, already said, যে এখানে কোর্স কন্টেন্টের দিকে বেশি আমাদের ফোকাস থাকে। তো কোর্স কন্টেন্ট আসে ডেলিভারি করা হয়েছে কিন্তু ভেরি কমন কোয়েশ্চেন asked to a teacher in a traditional education system, have you delivered the course content? কিন্তু OB বলছে যে OB is basically focus on helping the students to develop new skills. আর OB বলছে না, টিচাররা not only concerned we have to help them, also we have to help them so they develop new skills. So আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমে যেটা আমরা বলতাম প্যাসিভ লার্নিং মেথড, এখন আমাদের ওই স্টুডেন্টদেরকে অ্যাপ্লিকেশন অফ নলেজ শেখানোর জন্য আমাদের অ্যাক্টিভ লার্নিং মেথডের দিকে যেতে হবে। সো অ্যাক্টিভ লার্নিং মেথডটা কি? অ্যাক্টিভ লার্নিং মেথডটা হচ্ছে যে শিফটস দ্য ফোকাস ফ্রম টিচার্স ডেলিভারিং দ্য কোর্স কন্টেন্ট। টিচাররা কোর্স কন্টেন্ট ডেলিভারি দিচ্ছে, এই জিনিসটা থেকে ফোকাসটা সরিয়ে উই শুড অ্যাক্টিভলি এঙ্গেজ ইন অ্যাপ্লাইং দ্য কন্টেন্ট। ঠিক আছে, সো আমাদের স্টুডেন্টদেরকে শেখাইতে হবে কি আমরা নলেজটাকে অ্যাপ্লাই করবো। সো আমাদের এখানে কিছু বেসিক টিচিং রোল থেকে আমাদের কিছু বেসিক পরিবর্তন আনতে হবে। ফর এক্সাম্পল, সে প্যাসিভ লার্নিং মেথডে আমরা ইনফরমেশনটা প্রেজেন্ট করছি, আর অ্যাক্টিভ লার্নিং মেথডে আমরা ফ্যাসিলিটেটিং দ্য এক্সপিরিয়েন্স, উই আর ক্রিয়েটিং দ্য এক্সপিরিয়েন্স so that the students can learn. So যখন আমরা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা বলি, then there could be several activities except apart from the giving the lecture. টিচার লেকচার দিচ্ছে, এখানে যখন এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা হচ্ছে তখন কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটি এখানে চলে আসে। So does most of the talk in the class, teacher does most of the talk in the class, but in the active learning method allows the students to discuss, ask questions and give feedback. এখানে অ্যাক্টিভ লার্নিং মেথডে আমরা টিচাররা সাথে সাথে কি করবে, ডিসকাস করবে স্টুডেন্টদের সাথে, ডিসকাশন অ্যাবাউট দ্য টপিক, তাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, তাদের কাছ থেকে ফিডব্যাক নিবে, অল দিস। এবং থার্ড হচ্ছে ইউজেস টেক্সট বুকস, ব্ল্যাকবোর্ড এন্ড চক, শোজ ডায়াগ্রামস, পিকচার এন্ড স্কেচ। এখান থেকে আমরা হয়তো এই মডার্ন টিচিং এইড যেগুলো আছে সেগুলো হয়তো আমরা ব্যবহার করব আমাদের ট্রেডিশনাল থেকে আমাদের অ্যাক্টিভ লার্নিং এর দিকে। তারপর দেন আছে এক্সপ্লেইন দ্য ম্যাটেরিয়াল, দেন এটাকে বলছে যে লেটস স্টুডেন্টস এক্সপ্লোর দ্য কন্টেন্ট এন্ড বিল্ড ইনফরমেশন। তাদেরকে হয়তো আমরা কোনো প্রজেক্ট দিলাম, যে প্রজেক্ট দিয়ে তারা সেখানে ম্যাটেরিয়ালটা কন্টেন্টটা এক্সপ্লোর করলো এবং সেখান থেকে নিউ ইনফরমেশন তারা হয়তো ক্রিয়েট করলো। এবং দেন আনসার স্টুডেন্ট কোয়েশ্চেন। ট্রেডিশনাল এডুকেশন আমরা স্টুডেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, আমরা আনসার দিচ্ছি। হয়তো অ্যাক্টিভ লার্নিং মেথডে উই আর নট অনলি আনসারিং দ্য কোয়েশ্চেন, উই উইল অলসো আস্কিং দ্য স্টুডেন্টস সো দে ফাইন্ড দ্য সলিউশন টু দ্যাট কোয়েশ্চেনস, দে ফাইন্ড দ্য আনসার্স টু দ্যাট কোয়েশ্চেনস। And finally, expect all the students to be good listeners. আমরা এক্সপেক্ট করি যে সব স্টুডেন্টরা ভালো লিসনার হবে, বাট আমাদের অ্যাক্টিভ লার্নিং মেথডে আমরা সব ধরনের স্টুডেন্টের কথাই আমাদের মাথায় রাখবো, যেখানে সব ধরনের স্টুডেন্ট আছে এবং উই হ্যাভ টু প্রত্যেক স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে, সব স্টুডেন্টকে একভাবে
ক্লাস মানে এক ক্লাসে না ফেলে একভাবে ডিল না করে প্রত্যেক স্টুডেন্টকে ও বলছে অ্যাক্টিভ লার্নিং মেথড, যে তাদেরকে তাদের ধরন অনুযায়ী, ক্লাসিফিকেশন অনুযায়ী, গ্রেড অনুযায়ী তাদেরকে আলাদাভাবে ডিল করতে হবে। অলরাইট, so this is our this all about the active learning method that we need to change in our class. As you have said, যে আমাদের passive learning method থেকে আমরা active learning method এ যাচ্ছি to implement the outcome, to achieve the outcome actually. So we need to change our teaching style. We need to add more activity in our class. We need to be more it needs to be more interactive. The class needs to be more interactive, so the students learn by doing. Students learn by not only listening, students learn by doing. সো এখানে একটা জিনিস যেটা হচ্ছে কারিকুলাম এবং সিলেবাস, এই দুটোর মধ্যে আমাদের অনেক কনফিউশন আছে। সো কারিকুলামটা হচ্ছে বেসিক্যালি এ টোটালিটি অফ এডুকেশন এক্সপিরিয়েন্স, যেটা মানে আমরা আমাদের যে লার্নিং এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদেরকে, দ্যাট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ দ্য কারিকুলাম। এভরিথিং ইজ ইনক্লুডেড in this curriculum, everything, including our syllabus, including our course profile, including our questions, assignment, tests, our grade sheet. Everything is included in this curriculum. In our lesson plan, our teaching plan, our feedbacks, our surveys, all are included in the curriculum. So it's a definition. So it identifies, it defines why, what, and when, where, how, and whom we learn. That means so it includes everything. So syllabus is basically the content of the course, a concise statement of heads of a course or subjects of a series of lecture. অর্থাৎ আমরা লেকচারের যে প্ল্যানটা আছে, আমাদের টিচিং যে প্ল্যানটা আছে, অথবা আমাদের যে কোর্সের যে কন্টেন্ট গুলো আমরা ডেলিভারি করতে চাচ্ছি, ইটস কল্ড দ্য সিলেবাস। বাট কারিকুলাম বলছে যে ইটস নট অনলি দ্য সিলেবাস, ইটস এভরিথিং, ইটস লার্নিং আউটকামস, ইটস টিচার কোয়ালিফিকেশন, টিচার রিজিউমিস, টিচিং মেথডস, pedagogy, the lecture plan, the assessment method, the assignment, the motivator, the industrial visits, everything is included. The whole package that we are delivering, we are experiencing, letting our students experience is the contents of the curriculum. So this is a good example taken from the internet. The syllabus is basically a summary of a particular subject. The student can know the topics, assignments, schedule of the assignments. It also covers the rules, policies, the instructions, the marks division, everything is included in the syllabus. But in the curriculum is overall content of a course. The overall content of a program is devised by the government, or say by it, so an institution. And it also refers to, okay, so everything is included. Curriculum is the whole content which is taught in a particular course or program. These are skills, learning experience, and everything. So there is another good difference here. Curriculum is a set of courses, coursework, and their content offered at an education. সব কিছু যেখানে অফার করা হচ্ছে। আর সিলেবাস হচ্ছে ডেসক্রিপটিভ লিস্ট অফ সাবজেক্টস and the content they are going to understand, they are going to read in a course. So সিলেবাসটা কিন্তু তাহলে আমরা is very easy to change compared with the curriculum. Curriculum change করতে হলে we need approval. Syllabus এর ক্ষেত্রে it's much more, I don't say it doesn't need approval, it needs approval, but syllabus is much more easier to adjust than the curriculum, because when we change the syllabus we need to change everything, our lecture plan, our lecturing methods, our teaching plan, there are assignments, assessment method, everything needs to be changed. All right, so এই পর্যন্ত আমি আশা করি যে আউটপুট এবং আউটকাম এবং সাথে সিলেবাস এবং কারিকুলাম, কোয়ালিফিকেশন এবং কম্পিটেন্স, এই বিষয়টা আশা করি যে আমি কিছুটা হলো এখানে ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, একটু রেসপন্স শুনতে চাচ্ছি তারা, if you have any question. Or if I made it, ডক্টর রাতিল, আমি একটা জিনিস ঠিক বুঝলাম না, কম্পিটেন্ট টিচারের অনেকগুলো কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, ওখানে একটা লিডারশিপও দেওয়া হয়েছে। একটা টিচারের লিডারশিপ, কম্পিটেন্ট টিচার হতে গেলে তার কি লিডারশিপ থাকতে হয়? ওবি বলছে যে নতুন সিস্টেম বলছে যে অবশ্যই তার মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, কারণ সে তো স্টুডেন্টকে লিড দিবে। সো হি নিডস টু পার্টিকুলারলি হ্যাভ সাম লিডারশিপ স্কিলস, বিকজ হি নিডস টু সে লিডিং আ প্রজেক্ট অর সামথিং, সো হি নিডস টু হ্যাভ সাম ডিগ্রি অফ লিডারশিপ স্কিলস। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা মনে হয় শুধু সায়েন্সের জন্য না তো স্যার, বিজনেস এবং অনেক সাবজেক্ট আছে যেখানে স্যার ওই যে লিডারশিপের এটার প্রয়োজন পড়ে একসাথে দেখানো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এর একটা কি এক্সাম্পল দেওয়া যায় যে হ্যাঁ একজন টিচারের লিডারশিপ থাকলে
এই যে কম্পিটেন্ট, সে অ্যাপ্লিকেশন জানে সবকিছু, মানে আর সমস্ত কোয়ালিফিকেশন আছে, তার লিডারশিপ নাই, সে কম্পিটেন্ট টিচার হতে পারবে না। ফর এক্সাম্পল সে কোনো ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাচ্ছে স্যার, মনে করেন যে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করা হয় ইজ এ পার্ট অফ দি কারিকুলাম, সো তখন একজন টিচারের আন্ডারে কিন্তু সে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাচ্ছে, দেন ওই সময় কিন্তু তার কিছুটা লিডারশিপ কোয়ালিফিকেশন দরকার আছে। ফর এক্সাম্পল অ্যানাদার এক্সাম্পল ইজ সে এন আইডিপি, আমরা যেটা ইন্ডিকেট ডিজাইন প্রজেক্ট ইজ এ এটা প্রজেক্ট যেটা স্টুডেন্টরা করছে, সেখানে কিন্তু টিচারদের পক্ষ থেকে টিচারদের কাছে একটা লিডারশিপ একটা কোয়ালিফিকেশন টু সাম ডিগ্রি এটা কিন্তু স্যার প্রয়োজন আছে। Any other question or any part that you think might not be correct? It could be you have another perspective to it, you can add. Okay. I think everything is right. Okay, am I clear? আমার কথা কি মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ বোঝা যাচ্ছে ঠিক আছে। আমার মনে হয় প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেছি আর কি, আউটকাম এবং আউটপুট যে বিষয়টা ছিল আমারও নিজেরও একটু কনফিউশন ছিল, সো আজকে আমি একদমই পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। আর কম্পিটেন্সির ব্যাপারটা আমি একটু যোগ করি, আউটকাম আর আউটপুটের ভিতর ডিফারেন্স, আমি এটা মারুফকে জিজ্ঞাসা করতেছি, ডিফারেন্সটা কি বলো স্যার? আউটকাম হচ্ছে ওই যে স্টুডেন্ট পাস করে বের হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের আউটপুট। এটা ওটার উত্তর হলো, আউটকামটা হচ্ছে যার হাতে একটা ব্রিফকেস থাকবে এবং টাকা পয়সা অনেক ইনকাম করে ভুঁড়িটা মোটাও থাকবে, আর যার হাতে ব্রিফকেস থাকবে না সেটা আউটপুট। To some degree, yes. সুন্দর উদাহরণ আছে না? আচ্ছা স্যার, তাহলে আমরা থ্যাংক ইউ স্যার। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি স্যার, যেখানে আসলে আউটকাম থাকবে বা আউটপুট থাকবে, তো সেখানে তো একটা স্পেসিফিক ইনপুটও থাকার কথা, তো মানে ইনপুটের ডেফিনিশনটা কি হতে পারে? ইনপুট হচ্ছে এখানে আমাদের যে নলেজ আমরা ডেলিভারি দিচ্ছি, সেটা যে স্কিলটা আমরা তাদেরকে শেখাচ্ছি, যে লার্নিং এক্সপিরিয়েন্সটা আমরা তৈরি করছি, যে অ্যাসেসমেন্টটা আমরা করছি, ইজ পার্ট অফ দি ইনপুট। ট্রেডিশনাল এডুকেশনে আমরা যেমন ট্রেডিশনাল এডুকেশনে বলতাম যে ইজ মোর, ট্রেডিশনাল এডুকেশন শুধু ইনপুট নিয়ে চিন্তা করছে, যেমন সিলেবাসটাকে পড়ানো হয়েছে, কমপ্লিট হয়েছে, ইটস এন সিলেবাস ইজ এন ইনপুট, উই আর গিভিং এন ইনপুট, উই আর মেকিং আওয়ার স্টুডেন্টস লার্ন, সো এটা হচ্ছে আমাদের ইনপুট। কিন্তু আউটকাম বলছে নো, উই আর নট অনলি কনসার্ন অ্যাবাউট আউটকাম, বলছে উই নিড টু সেট দ্য টার্গেট ফার্স্ট, এন্ড দেন আমাদের এই আউটকামটা, আমাদের এই টার্গেটটা, আমাদের এই স্কিলটা, আমাদের এই কম্পিটেন্সিটা অ্যাচিভ করা হয়েছে কিনা, তখন আমরা ব্যাক ক্যালকুলেশনে যাব, তখন আমরা এই আউটকামকে সামনে রেখে, এই স্কিলকে সামনে রেখে, এই টার্গেটকে সামনে রেখে, এই কম্পিটেন্সিকে সামনে রেখে আমরা সিলেবাসটা ডিজাইন করব, আমাদের কারিকুলাম ডিজাইন করব, আমাদের অ্যাসেসমেন্ট মেথোডোলজি ডিজাইন করব, সবকিছু আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স যেটা আমরা স্টুডেন্টকে দিতে চাচ্ছি সেটা আমরা ডিজাইন করব। ওকে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, আমি একটু তাহলে একটা কুইজে যেতে চাচ্ছি। অন্তত সৌরভ কিছু বলবা? সৌরভ। আসসালামু আলাইকুম রাতিল ভাই, আমার প্রেজেন্টেশনটা ভালোই ছিল। আমি এখানে একটা বিষয় একটু আরেকবার জানতে চাচ্ছিলাম, আমি ঠিক কারিকুলাম এবং সিলেবাস, হ্যাঁ এখানে একটা বিষয় আমার ক্লিয়ার না, মানে আমরা যদি কারিকুলামটা, আপনি বললেন যে সিলেবাসটা আমরা চেঞ্জ করতে পারি, এবং সিলেবাস যদি আমরা চেঞ্জ করি আমাদের টিচিং মেথড, অ্যাসেসমেন্ট মেথডে চেঞ্জটা আসবে, বাট কারিকুলামে যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা কি সিলেবাসেও একটা চেঞ্জ আসছে না? মানে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার না। অবশ্যই সিলেবাস তো, দ্য কমপ্লিট প্যাকেজ ইজ দ্য সিলেবাস, the complete package is the curriculum. সিলেবাসটা হচ্ছে শুধুমাত্র the content, course content, that's it. Course content, এটার course contentটা কি, এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কি, এটার কি কি, ওই স্লাইডগুলো দুই তিনটা, এই রাতিল ওই স্লাইডগুলো দুই তিনটা দেখাও আবার, তাহলে বুঝি ক্লিয়ার হবে। আচ্ছা, এটা কিছুটা ভেগ আছে, ভেগনেস আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কারিকুলাম যেমন মেইন ডিফারেন্স যেটা এখানে দেখো, যে সিলেবাস ইজ বেসিক্যালি এ সামারি অফ এ পার্টিকুলার সাবজেক্ট সামারি, ঠিক আছে? এখানে এই যে কি কি থাকবে, দ্য স্টুডেন্ট ক্যান নো দ্যাট এই টপিক কি কি পড়ানো হবে সাবজেক্টের আন্ডারে বা কোর্সের আন্ডারে, কি কি ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে, এই সাবজেক্টের স্কেডিউলটা কি, কখন ক্লাস টেস্ট হবে, কখন মিড এক্সাম হবে, কখন ফাইনাল এক্সাম হবে, সে এই সিলেবাসটা পড়ে সে একটা আইডিয়া হবে। নট অনলি দ্যাট, এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি হবে, এখানে রুলস গুলা কি আছে,
এখানে পলিসি গুলা কি আছে, ইনস্ট্রাকশন গুলা কি আছে, সব হচ্ছে যে আমরা যে কোর্স প্রোফাইলটা বানাইছি, চিন্তা করো ওইখানে টাইপ অফ সিলেবাস, ঠিক আছে। আর কারিকুলামটা হচ্ছে অল দিস থিংস, এভরিথিং দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম, পুরো প্যাকেজটা, including the industrial tool, including the assessment methods, including our everything যা যা আমরা এই কোর্সের আন্ডারে করছি, অফার করছি, সেই সবকিছু কারিকুলামের আন্ডারে আছে, দ্য হোল কন্টেন্ট। যেমন আমি এখানে দেখাচ্ছি, যেমন এখানে লার্নিং আউটকামস, সিলেবাস, টিচার্স কোয়ালিফিকেশনস, টিচিং মেথডস, লেকচার প্ল্যান, অ্যাসেসমেন্ট মেথডস, অ্যাসাইনমেন্টস, মোটিভেটরস, in the IAP partner, industrial partners, industrial visits, everything, the complete package is the curriculum. ওকে, এখানে আরেকটা একটা ছোট কোশ্চেন ছিল, এটা দিয়ে শেষ করি। মানে টিচিং মেথডের মধ্যে এখন প্যাডাগজিটা কি আমাদের, মানে আমরা কি ওবি এর ক্ষেত্রে কি প্যাডাগজিটা ফলো করব? হ্যাঁ, তা তো অবশ্যই, কিছু এখানে কিছু মেথডে কিছু চেঞ্জ আসে। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা কুইজে যাব। কুইজটা মাত্র 5টা কোশ্চেন, জাস্ট টু গেইন ইউর অ্যাটেনশন। আচ্ছা, তাহলে যেটা আমাদের করতে হবে, এখানে প্রেজেন্টেশনে চলে যেতে হবে। আমার কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যায়। Can I দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। join using the code above? উপরে যে menti.com, উপরে এই যে কোড আছে একটা 79589691। জন আমরা একটু ওয়েট করবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার মেন্টিমিটারের জয়েনের পদ্ধতিটা যদি আরেকবার বলতেন, নেটওয়ার্কের জন্য শুনতে পারিনি। হ্যাঁ, উপরে ওই যে কোড menti.com, উপরে কোডটা দেয়া আছে, www.menti.com, উপরে 79589691 কোডটা ইউজ করে জয়েন করতে হবে। আচ্ছা, রাইট স্যার। This we are expecting at least half of the competitors attendees. এটা কি menti.com কে মোবাইল থেকে ইয়ে করতে হবে? হ্যাঁ স্যার, মোবাইল থেকে করতে পারেন স্যার, ল্যাপটপ থেকেও আলাদা ট্যাবে স্যার ঢুকতে পারেন, আলাদা ট্যাব তৈরি করে স্যার ঢুকতে পারেন। মোবাইল থেকেও স্যার ঢুকতে পারেন, মোবাইলে ঢুকলে আনসার দেওয়া সহজ হবে। আর কেউ কি জয়েন করছেন? শুরু করব। Only you have only 5 questions. শুরু করেন স্যার। ওকে, আমরা শুরু করছি। থ্যাংক ইউ। এটা আপনাদের ফার্স্ট আনসার দিতে হবে, তাহলে যত ফার্স্ট আনসার দিবেন তত বেশি পয়েন্ট। What is the key focus of outcome-based education? Getting output, gaining knowledge, feeling motivated, applying knowledge, defining and achieving outcomes.
10 seconds to go. Three, two, one. Okay, time's up. We have 23 answers, not bad. Okay, so right answer is defining and achieving outcomes. The key focus is defining and achieving outcomes. Target first, then we design the procedure. All right, next question. Question 2. What do you think of the following that best represents output versus outcome? Number of graduates versus number of registered students. Quantity of knowledge versus quality of knowledge. Very small amount of time. You have to be fast. Sorry, intentionally I have taken too small time for this one. Okay. Okay, that's good. No, the right answer is quantity of knowledge and quality of knowledge delivered. Sorry, I didn't identify the right answer here. The number should be quantity of knowledge versus quality of knowledge delivered. The second answer. Third question. Question 3. What best represents competency? What other words? এটার জন্য টাইম বেশি দিয়ে দিয়েছেন। Okay, thank you. The skill, most of them have correctly answered, is the skill. Okay. Question 4 of 5. 10 number question. Which of the following is not a Bloom's taxonomy domain? Okay, I have not go through yet, but let's see. Cognitive, metacognitive, affective, psychomotor, behavioral objectives. Okay, let's see. স্যার সিলেবাস কমন পড়েনি স্যার? আমরা আছেন স্যার? Out of the syllabus. Okay. সিলেবাসের বাইরে কোশ্চেন স্যার। 10 of the question is behavioral objectives. Okay, this other name of affective domain, so it's metacognitive or self-diagnosis. Okay, we'll come to that point later. Okay, probably the last question. Question 5 of 5. Okay. Okay, is there any difference between syllabus and curriculum? Okay, that's easiest question. Yes, no, not sure, no idea. Too much time is given. অনেক টাইম দিয়ে দিয়েছেন। Let's see if someone has said no idea. Maybe, I don't know. Okay. Everyone has voted. Thank you. Oh, like 27. Everyone is answered with right to this question. Is there any difference between syllabus? Yes. Answer is yes. Okay. Thank you. What's that? Okay. With the leaderboard. Okay. Thank you. Shikur, Nazneen, Dr. Manju, Babu, and Asad. Okay. Congratulations to Ashikur, Nazneen, and Dr. Manju. Thank you. Ashikur has 2,616 points. Okay. Thank you very much. Let's. Yeah, first hello. Sir, Ashikur, sir. Asik. হ্যাঁ আশিক। Thank you, Ashik. আশিককে একটা চকলেট দিয়ে দিন। Inshallah. Okay. Let's get back to the present. লাস্ট যে হয়েছে তাকে একটা চকলেট দিতে হবে তাহলে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? কারিকুলাম। আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই আমাদের ব্যাক টু দি পয়েন্ট। Okay, so আমরা এখানে probably okay, what is that? Payday circle of life. Payday, I'm a millionaire. Okay, treat yourself. OMG, I'm so rich. Let's see. Okay, stop it. Be responsible. Nah, life is for living. Buy those shoes. Oh no, what have I done? Self-help. That's good. Okay, say
Introduction to outcome based education. So first thing is OB ta keno, why OB? So the thing is, I'm reading the statement, the policy maker jara ase ebong stakeholder jara ase, education policy makers ebong education stakeholder of several countries. I have copied the sentence from somewhere. So বলছে যে তারা 1970 থেকে তারা দেখছে যে বিভিন্ন, যেহেতু এখানে আমাদের অ্যাক্রস দা বিভিন্ন কান্ট্রি আমাদের গ্র্যাজুয়েটদের একটা কি বলে ব্রেইন ড্রেন যেটাকে বলে, গ্র্যাজুয়েট আসা যাওয়া আছে। সো তারা চিন্তা করে যে এই বিভিন্ন প্রোগ্রামের ভিতরে কিভাবে একটা কম্পারিজন করা যায়, বিভিন্ন প্রোগ্রামকে কিভাবে একটা সিঙ্গেল তাদের মধ্যে কি একটা সামঞ্জস্য আনা যায়, কিভাবে তাদের মধ্যে কম্পেয়ার করা যায়, হ্যাঁ, তাদের তুলনামূলক তাদের কোয়ালিটিটা কিভাবে এটা বোঝা যায়। তো এই জন্য তারা 1970 থেকে চিন্তা ভাবনা করছে যে একটা স্ট্যান্ডার্ড একটা বেঞ্চমার্ক দাঁড় করানোর জন্য, যেটা পরবর্তীতে এই বেঞ্চমার্ককে দাঁড় করানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা দেয় উইলিয়াম স্প্যাডি। উনি 1994 সালে একটা বই লেখেন, নাম হচ্ছে আউটকাম বেসড এডুকেশন, ক্রিটিক্যাল ইস্যুস এন্ড আনসার্স। মূলত এই বইটা পাবলিশ হওয়ার পরে এই কনসেপ্টটা পরবর্তীতে বিভিন্ন পলিসি মেকাররা, অ্যাবেট বলেন, বিশেষ করে অ্যাবেট, তারপরে অন্যান্য যারা এডুকেশনাল পলিসি মেকারস আছে তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে এবং তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যায়। As I have said, যে আউটকাম বেসড এডুকেশন বেসিক্যালি সেট দ্য টার্গেট ফার্স্ট। ট্রেডিশনাল এডুকেশন বলছে মেইনলি কনসার্নিং অ্যাবাউট দ্য ইনপুট, আমরা কি পড়াচ্ছি, দ্যাটস দ্য ইনপুট। আর আউটকাম বেসড এডুকেশন বলছে no, we have to have the target first, set some outcome, set the target, then design the procedure. কিভাবে ওখানে যাবা, then that means the design the curriculum, design the procedure, where you want to go, how you want to go there, but you have to set the outcome. And not only that, you have to, that means set the outcome, create some learning experience for the students, এবং তারপরে ওইটাকে বলছে যে not only create the learning experience, then also এটাকে তারা স্টুডেন্টরা আউটকামটা অ্যাচিভ করছে কিনা এটা অ্যাসেস করা একটা ব্যবস্থাও করতে বলছে। সো এখানে তিনটা কাজ, একটা হচ্ছে আউটকাম সেট করা, মানে টার্গেটটা সেট করা, হোয়াটস আওয়ার টার্গেট। নেক্সট ওই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য প্রসিডিউর ক্রিয়েট করা বা কারিকুলাম ক্রিয়েট করা বা লার্নিং এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা, এর মধ্যে আমরা বুঝতে পারছি অনেক কিছু আছে। আর থার্ড হচ্ছে এটাকে অ্যাসেস করার ব্যবস্থা করা, অর্থাৎ এই যে আউটকাম গুলো আমরা বলছি, টার্গেটগুলো আমরা সেট করলাম, এটাকে আসলে আমরা অ্যাচিভ করছি কিনা, ওইটা দিয়ে আমরা একটা প্রোগ্রামকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করবো। একটা প্রোগ্রামকে আমরা দেখবো যে এই প্রোগ্রামটা আসলে কোথায় আছে as compared to the other programs offered in different countries in different institutions. তাহলে ট্রেডিশনাল এডুকেশন বলছে যে নলেজটা মেইনলি পাসড as information, the focuses on knowledge mainly passed as information. It does not pay any attention to whether students learn any of the matter. Student শিখলো কি শিখলো না, আউটকাম কোন টার্গেট তারা অ্যাচিভ করলো কিনা, it doesn't matter. But education outcome based বলছে যে না, আমাদের আগে টার্গেট সেট করো, আউটকাম সেট করো, then we will think about the rest. সো এখানে তিনটা কাজ, এজ এ টিচার আমাদের তিনটা কাজে আমাদের ইনভলভ হইতে হবে। একটা হচ্ছে লার্নিং আউটকাম সেট করা। আপনারা হয়তো বলছেন যে এতদিন শুনলাম কোর্স আউটকাম, এখন লার্নিং আউটকাম করতে আসলে লার্নিং আউটকাম হচ্ছে বেসিক্যালি প্রোগ্রাম আউটকাম এবং কোর্স আউটকাম, এই দুইটাকে লার্নিং আউটকাম বলা হয়। এই দুইটাকে বলা হয় লার্নিং আউটকাম, ঠিক আছে? এটাতে আমরা আসতেছি। সো এই কোর্সে যেমন একটা আউটকাম থাকে, একটা প্রোগ্রামেরও একটা আউটকাম থাকে। ফর এক্সাম্পল ট্রিপলির একটা আউটকাম আছে, সিএস এর একটা আউটকাম আছে, বিবি এর একটা আউটকাম আছে, এই প্রোগ্রামের একটা, প্রত্যেকটা প্রোগ্রামের একটা আউটকাম আছে। সো এইগুলো হচ্ছে প্রোগ্রাম আউটকাম। এই প্রোগ্রাম আউটকামকে সেট করতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রাম আউটকাম গুলো, যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বায়েট কিন্তু বাংলাদেশ অ্যাক্রেডিটেশন, তারা কিন্তু এটাকে বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল নলেজ, তারা কিন্তু বায়েট যেটাকে বলে BAET, তারা কিন্তু অলরেডি 12টা আউটকাম সেট করে দিয়েছে। 12টা আউটকাম, প্রোগ্রাম আউটকাম বা প্রোগ্রাম টার্গেট সেট করে তারা বলছে। প্রোগ্রাম স্কিল, এই 12টা সেট করে তারা বলছে যে তোমরা যদি চাও আরো অ্যাড করে নিতে পারো, এরকম তারা প্রভিশন সেখানে আছে। বাট এই প্রোগ্রাম আউটকাম গুলা কিন্তু তারা অলরেডি সেট করে দিয়েছে। এখন সেই প্রোগ্রাম আউটকাম গুলোকে অ্যাচিভ করার জন্য আমরা কিন্তু আমাদের কোর্স গুলাকে এমন ভাবে ডিজাইন করছি যাতে আমরা কিছু কোর্স আউটকাম সেট করেছি ওই প্রোগ্রাম আউটকাম গুলাকে অ্যাচিভ করার জন্য, ওই প্রোগ্রামের টার্গেট গুলাকে অ্যাচিভ করার জন্য, যাতে ট্রিপলি তার টার্গেটটা অ্যাচিভ করতে পারে। এই জন্য প্রত্যেকটা কোর্সের আবার কিছু টার্গেট আছে, কিছু আউটকাম আছে, সেইগুলাকে আমরা সেভাবে ডিজাইন করছি যাতে এই কোর্স আউটকাম গুলা কন্ট্রিবিউটস টু দ্য অ্যাচিভমেন্ট অফ দি প্রোগ্রাম আউটকাম। সো আমাদের এক নাম্বার এজ এ টিচার আমাদের কাজ হলো এই কোর্স আউটকামটা ডেভেলপ করা এবং এতে কন্ট্রিবিউট করা। নাম্বার 2, তাহলে এই কোর্স আউটকামটা ডেভেলপ করার পরে আমাদের কাজ হলো যে আমাদের আমি যে কোর্সটা পড়াই এই কোর্সের লার্নিং অ্যাক্টিভিটি গুলা ডিজাইন করা। এখানে আমি কি অ্যাসাইনমেন্ট দিব, এখানে কি আমি টেস্ট নিব, এখানে কি আমি কুইজ নিব, এখানে আমি ক্লাসে কিভাবে পড়াবো,
ক্লাসে আমার ডেমনস্ট্রেশনটা কি হবে, আমি কি শুধু লেকচার দিয়ে যাব, নাকি ক্লাসে আমি একটা ডিসকাশন গ্রুপ করব, নাকি ক্লাসে আমি একটা ডিবেট করব, নাকি ক্লাসে আমি কোনো কি বলবো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, সার্ভে করব। তো এই লার্নিং অ্যাক্টিভিটি গুলা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটি, সরি সার্ভে ইজ এ পার্ট অফ অ্যাসেসমেন্ট। এই লার্নিং অ্যাক্টিভিটি গুলাকে আমরা কিন্তু আমরা ক্লাসে কি ধরনের সে আইটি টুল ইউজ করব, হ্যাঁ, এই সবগুলা কিন্তু একটা লার্নিং অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি গুলা ডিজাইন করবো আমরা যাতে ওই কোর্সের এই পার্টিকুলার আউটকাম, ওই পার্টিকুলার টার্গেটটা অ্যাচিভ করা যায়। ঠিক আছে, সো অ্যাচিভ হয়েছে কিনা এটা কিন্তু আবার আমাদের অ্যাসেস করতে হবে। তো অ্যাসেস করতে গেলে ওই যে বললাম আমাদের কুইজ আছে, আমাদের টেস্ট আছে, আমাদের ক্লাস টেস্ট, আমাদের কুইজ, আমাদের মিড এক্সাম, হ্যাঁ, তারপরে আমাদের ভাইবা, অল ইজ এ পার্ট অফ দি অ্যাসেসমেন্ট। এগুলো সব হচ্ছে পার্ট অফ দি অ্যাসেসমেন্ট। আমাদের সার্ভে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের সার্ভে করা লাগবে, হ্যাঁ, তারপর আমাদের ডিসকাশন গ্রুপ হতে পারে, ডিসকাশন হতে পারে, আমাদের স্টুডেন্টদের রিফ্লেকশন নেওয়া লাগতে পারে। সো এই সবগুলা কিন্তু অ্যাজ পার্ট অফ দি অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের টিচার হিসেবে আমাদেরকে ঠিক করতে হবে যে কোন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি গুলো ফলো করলে আমরা এনশিওর করতে পারবো বা আমরা আসলে মেজার করতে পারবো যে এই আউটকামটা এই স্টুডেন্টটা বা এই স্টুডেন্ট গুলো কতটুকু অ্যাচিভ করছে। ঠিক আছে, সো তিনটা অ্যাক্টিভিটি, লার্নিং আউটকাম বা কোর্স আউটকাম গুলো ডিফাইন করা, নাম্বার 2 হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটি ডিজাইন করা, কি করলে এই লার্নিংটা অ্যাচিভ হবে, নাম্বার 3 হচ্ছে এগুলাকে অ্যাসেস করার জন্য যে যে পদ্ধতিগুলো আমাদের অ্যাডপ্ট করা দরকার সেই পদ্ধতিগুলো আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের টিচারের কাজ, আমাদের টিচারদের কাজ। সো এই তিনটা সম্পর্কে কিন্তু আমাদের ক্লিয়ার আচ্ছা তিনটা কিন্তু অ্যাচিভ করার জন্য আমাদের এই তিনটা আমাদের হচ্ছে অ্যাজ এ টিচার আমাদের মেইন কাজ। আচ্ছা এখন আসি যে তাহলে এই যে দেখেন আমি বললাম যে আমাদের টার্গেট, আমাদের আউটকাম, so it is an outcome based education, right? So আমাদের we have to set the outcome. So এই আউটকামটা আমরা কিভাবে সেট করি, আমরা কিন্তু এই আউটকামটা সেট করার জন্য একটা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করি। অনেক সময় ইভালুয়েশন টিম অনেক সময় এই কোশ্চেন জিজ্ঞাসা করে যে কিভাবে, হাউ ডিড ইউ সেট ইউর আউটকাম, তোমাদের আউটকাম বা তোমাদের টার্গেট গুলো প্রোগ্রামে কিভাবে সেট করছো। সো এটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ, এটা সব আমাদের জানতে হবে। দ্যাট মিনস ফার্স্ট উই সেট দ্য ভিশন অফ দি ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টের ভিশনটা কি, তো ভিশনটা কি, মিশনটা কি, ফার্স্টে আমরা ভিশন সেট করি। সো ভিশন মিনস হোয়াট উই ওয়ান্ট টু বিকাম, আমরা কি হতে চাই। এক কথা যদি আমি বলি উইদাউট গোয়িং এনি ডেসক্রিপশন অফ দি ভিশন স্টেটমেন্ট, আমরা কি হতে চাই, দ্যাটস আওয়ার ভিশন। উই ফার্স্ট সেট দ্য, এই ভিশনটা কিন্তু সেট করার একটা পদ্ধতি আছে, এটা আমার পরে আসতেছে। সো আমরা প্রথমে ভিশন ইজ এ টাইপ অফ আউটকাম, ইজ এ টাইপ অফ টার্গেট। আপনি বুঝতে পারছেন হোয়াট উই ওয়ান্ট টু বিকাম, আমরা কি হতে চাই, ইজ এ টাইপ অফ টার্গেট, ইজ এ টাইপ অফ আউটকাম। আমরা ভিশনটা আগে সেট করছি, ডিপার্টমেন্টের ভিশন, দেন আমরা ডিপার্টমেন্টের মিশনটা সেট করছি। আমাদের মিশনটা কি, মিশনটা হচ্ছে আমরা কে, হু উই আর এন্ড হোয়াট উই ভ্যালু, আমরা কি জিনিসকে ভ্যালু করি, কোন অ্যাট্রিবিউট গুলোকে আমরা ভ্যালু করি, কোন ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা ভ্যালু করি, আমরা কি হতে চাই, দ্যাটস আওয়ার মিশন স্টেটমেন্ট। সো ফার্স্ট উই সেট দ্য ভিশন, দেন উই সেট দ্য মিশন, দেন উই সেট দি প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস। আমরা কিন্তু ন্যারো ডাউন করছি আমাদের যে আউটকাম গুলা, আমাদের যে টার্গেট গুলা, আমরা কিন্তু দেখেন ন্যারো ডাউন করে আসতেছি। প্রথমে ছিল অনেক বড় টার্গেট, দ্য ভিশন অফ দি ডিপার্টমেন্ট, হোয়াট উই ওয়ান্ট টু বিকাম, আমরা কি হতে চাই, দ্য মিশন এই ডিপার্টমেন্ট, আমরা কে, আমরা কি কে, কোন জিনিসটাকে আমরা ভ্যালু দেই, দ্য মিশন অফ দি ডিপার্টমেন্ট। তারপরে কিন্তু আমাদের আরো ন্যারো ডাউন করে আসলাম, ন্যারো ডাউন করে আমরা এসে বলছি যে আমাদের গ্রাজুয়েটরা পাস করার ইন 3 to 5 ইয়ার্স, ইন 3 to 5 ইয়ার্স পরে, গ্রাজুয়েশন করার 3 to 5 ইয়ার্স পরে তারা ক্যারিয়ারের কোন লেভেল পর্যন্ত পৌঁছাবে, তাদের টার্গেট পৌঁছানো, কোন লেভেল পর্যন্ত তাদেরকে পৌঁছায় দেওয়া বা পৌঁছাইতে পারে বা পৌঁছাবে, এটা হচ্ছে আমাদের পিইও, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। আমাদের প্রোগ্রাম থেকে একজন গ্রাজুয়েশন করে ইন 3 to 5 ইয়ার্স অফ টাইম সে ক্যারিয়ারের, হ্যাঁ, তার লাইফের ক্যারিয়ারের এই পর্যায়ে সে পৌঁছাবে, এই টার্গেট গুলো সে অ্যাচিভ করতে হবে। দ্যাটস আওয়ার পিইও, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস ইন 4 ইয়ার্স অফ টাইম, সে theoretically in 3 to 5 years of time. ঠিক আছে, ওকে, which are saying this program educational objectives. Now আমরা যে আরো ন্যারো ডাউন করে নিয়ে আসি, আরো ন্যারো ডাউন করে নিয়ে আসছি, এটাকে বলবো পিও স্ট্যাটাস, প্রোগ্রাম আউটকাম। প্রোগ্রাম আউটকাম, আগেটা ছিল প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস। নাও আমরা আরো ন্যারো ডাউন করে আসছি আমাদের টার্গেটটাকে। সে আমাদের কিন্তু ডিফারেন্ট লেভেলে বিভিন্ন ধরনের আউটকাম সেট করা হয়েছে, বিভিন্ন ধরনের টার্গেট সেট করা হয়েছে। সো প্রোগ্রাম আউটকাম মিন্স what we deserve from our graduates as soon as they graduate, মানে আমাদের গ্রাজুয়েটরা আমাদের ট্রিপলি থেকে সে পাস করার পরে তাদের কাছ থেকে কি স্কিল, কি ধরনের কম্পিটেন্সি, কি ধরনের আউটকাম আমরা তাদের কাছে এক্সপেক্ট করছি বা তারা অ্যাচিভ করতে পারবে। ফর এক্সাম্পল
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম আউটকাম। আমরা আরো ন্যারো ডাউন করে নিয়ে আসছি, কিন্তু গ্রাজুয়েট করার পরে তারা কি কি অ্যাচিভ করবে বা দে আর এক্সপেক্টেড টু অ্যাচিভ the program outcome, the targets, the outcomes, the skills, the competencies. So এইটাকে এই পিওটাকে তাহলে ফাইনালি আরো যদি ন্যারো ডাউন করে নিয়ে আসি, তাহলে আমরা লাস্টে আমরা বলি কোর্স আউটকাম। দ্যাটস দ্য টার্গেট দ্যাট ক্যান বি অ্যাচিভ বাই এ কোর্স। একটা কোর্স করে তারা কি অ্যাচিভ করবে, কি স্কিল তারা পাবে, কি কম্পিটেন্সি, হোয়াট। এখানে আউটকামের বলতে আমরা বোঝাই যে হোয়াট দে উইল বি এবল টু ডু, হোয়াট দে উইল এবল টু নো এন্ড হোয়াট দে উইল বি এবল টু ডু। অর্থাৎ আউটকাম এর বিভিন্ন ধরনের নাম আছে, দেখেন, একটা হচ্ছে স্কিল, একটা হচ্ছে কম্পিটেন্সি, দ্য টার্গেট উই আর সেটিং, অর হোয়াট উই ক্যান সে হোয়াট দে উইল বি এবল টু নো, তারা কি জানবে, তারা কি করতে পারবে, হোয়াট দে উইল বি এবল টু নো or what they will be able to do after completion of this course. What they will be able to know or what they will be able to do, that's the course outcome, the target of this course. অর্থাৎ এই কোর্সটা করার পরে তারা এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবে। তাহলে দেখেন এই ডেভেলপমেন্টটা কিন্তু হতে হয় টপ ডাউন, অর্থাৎ ভিশন থেকে শুরু হয়, তারপর মিশন, তারপর পিইও, program education objectives in 3 to 5 years of time, then PO just after the graduate, then CO just after completing the course. এই যে সিওটা, এটা কিন্তু কন্ট্রিবিউট করছে কি অ্যাচিভ করার জন্য, পিও অ্যাচিভ করার জন্য, প্রোগ্রাম আউটকাম। অর্থাৎ এই সমস্ত কোর্সগুলো মিলে কিন্তু আমাদের যে প্রোগ্রাম আউটকাম আছে জাস্ট আফটার গ্র্যাজুয়েটিং, তারা কি অ্যাচিভ করবে, এটা কিন্তু কন্ট্রিবিউট করছে অ্যাচিভ করার জন্য। আবার সমস্ত এই প্রোগ্রাম আউটকাম গুলা কিন্তু আমাদের এই পিওর সাথে কিন্তু সিনক্রোনাসলি তারা পিও যে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভস 3 to 5 years অফ টাইম তারা কি অ্যাচিভ করতে পারবে, এখানে কিন্তু কন্ট্রিবিউট করছে। এই পিও গুলা কিন্তু আবার যে আমাদের ডিপার্টমেন্টের যে মিশন স্টেটমেন্ট গুলো আছে এগুলোকে স্যাটিসফাই করছে, এগুলোকে ম্যাপ করছে, এগুলোকে অ্যাচিভ করতে হেল্প করবে বা হেল্প করছে, বা এই মিশন স্টেটমেন্ট গুলো আবার আমাদের সরাসরি ভিশন স্টেটমেন্টের সাথে কিন্তু কানেক্টেড। সো এই জিনিসটা যে আমাদের এই ডিজাইনটা হতে হয় টপ ডাউন, মিশন থেকে মিশন, দেন প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ, দেন পিও, দেন সিও, এইভাবে আমাদের কোর্সের আউটকাম গুলো সেট করতে হয়। অলরেডি পিও গুলা কিন্তু হচ্ছে আমাদের অলরেডি বাইট আমাদের 12টা পিও সেট করে দিয়েছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, 12টা পিও already set করেছে, but they have kept the provision that if anyone can one day they can add some program specific outcomes they can add. So এইটা হচ্ছে আমাদের এই টপ ডাউন অ্যাপ্রোচের কোর্স আউটকাম বা কোর্স টার্গেটস। আচ্ছা, তাহলে ফ্রেমওয়ার্কটা যদি আমরা দেখি একটু ইন ডিটেইলে স্টেপ বাই স্টেপ, তাহলে একটা ইউনিভার্সিটি কিন্তু একটা ভিশন আছে, যেমন আমাদের গ্রিন ইউনিভার্সিটি, আমাদের রিসার্চ বলে যে এটা সবসময় আমাদের সবাইকে জানতে হবে। সো এই ভিশন অফ দ্য ইউনিভার্সিটি থেকে কিন্তু এই ম্যাপিংটা শুরু হয়েছে। আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে দেখবো, একটা হচ্ছে ভিশন অফ দ্য ইউনিভার্সিটি। এই ভিশন অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু আমাদের কি করবে, হেল্প করবে টু ক্রিয়েট দ্য মিশন অফ দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কিন্তু একটা মিশন আছে। সো ফার্স্ট উই সেট দ্য ভিশন অফ দ্য ইউনিভার্সিটি, দেন দিস ভিশন অফ দ্য ইউনিভার্সিটি হেল্প আস টু সেট দ্য মিশন অফ দ্য ইউনিভার্সিটি। এখন এই দুইটা মিলে এই ভিশন এবং মিশন অফ দ্য ইউনিভার্সিটি উইল লিড টু ক্রিয়েট দ্য ভিশন অফ দ্য ডিপার্টমেন্ট। দেন আমরা ওখান থেকে ভিশন অফ দ্য ডিপার্টমেন্টটা বের করে নিয়ে আসবো, যে আমাদের কোন ভিশনটা সেট করলে এটা আমাদের ইউনিভার্সিটি যে ভিশন আছে এটার সাথে সিনক্রোনাস হবে, এটাকে কন্ট্রিবিউট করবে, অ্যাচিভ করতে কন্ট্রিবিউট করবে। দেন এই ভিশন অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু দেন উইল কন্ট্রিবিউট টু হেল্প আস টু সেট দ্য মিশন অফ দ্য ডিপার্টমেন্ট। এই ভিশন অফ দ্য ডিপার্টমেন্ট থেকে আমরা ডিপার্টমেন্টের যে মিশন আছে এটাকে আমরা সেট করব। দেন ওই মিশন অফ দ্য ডিপার্টমেন্ট যখন সেট হয়ে গেল, আমরা প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ গুলো সেট করব। দ্যাট মিনস the graduates are going to achieve in 3 to 5 years of time. 3 থেকে 5 বছরের মধ্যে তারা যে স্কিল, তারা লাইফের যে স্টেজে থাকবে, তাদের ক্যারিয়ারে যে স্টেজে আমরা তাদেরকে দেখতে চাই, সেটা হচ্ছে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। এটা আমরা মিশন থেকে ডেরাইভ করে নিয়ে আসবো। দ্যাট হ্যাজ টু বি রিলেটেড। এই টপ ডাউন ভিশন থেকে ইউনিভার্সিটি, ভিশন অফ দ্য ইউনিভার্সিটি থেকে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ পর্যন্ত পুরো জিনিসটা কিন্তু লিঙ্ক থাকতে হবে, অ্যালাইন থাকতে হবে জিনিসগুলো, যে ভিশনের সাথে স্টেটমেন্টের সাথে মিশনের স্টেটমেন্ট অ্যালাইন, ভিশন অফ দ্য ডিপার্টমেন্ট অ্যালাইন, মিশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য অ্যালাইন, প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ অ্যালাইন। এটা কিন্তু ইভালুয়েশন টিম চেক করবে যে এটা অ্যালাইন আছে কিনা, একটা আছে এতে, একটা আছে জেডে, তাহলে তো হবে না। প্রত্যেকটা অ্যালাইন থাকতে হবে যাতে একটা আরেকটা কন্ট্রিবিউট করতে বা একটার সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করে বা একটা স্টোরি লাইন হয়, স্টোরি লাইন একটা গল্পের মতো। আচ্ছা, এখন বায়ের থেকে কিন্তু আমাদের কিছু প্রোগ্রাম এডুকেশনাল প্রোগ্রাম আউটকামস অলরেডি সেট করা আছে। যে প্রোগ্রাম আউটকামটা বলছি যে গ্রাজুয়েটটা যখনই পাস করছে তখনই সে ওই আউটকামগুলো অ্যাচিভ করবে, যেটা আমরা বলছি প্রোগ্রাম আউটকামস। তাহলে এখন দেখেন প্রোগ্রাম আউটকামটা হচ্ছে সে গ্রাজুয়েট করার পর সেটা যে অ্যাচিভ করছে, প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ হচ্ছে 3 থেকে 5 বছর পর সেটা যে অ্যাচিভ করবে। তো এই দুইটাকে সামনে নিয়ে কিন্তু আমাদের এই লার্নিং এক্সপিরিয়েন্সটা ডিজাইন করতে হবে। দ্যাট মিনস আমাদের কারিকুলামটা কিন্তু যখন আমরা ডিজাইন করব, এই কারিকুলামটা কিন্তু এই দুইটা জিনিস থেকে, আমাদের অলরেডি কারিকুলাম আছে,
তো সেখান থেকে এই দুইটা জিনিসকে সামনে রেখে আমরা কিন্তু কারিকুলাম ডিজাইন করতে হবে, এবং এটার কিন্তু একটা কন্টিনিউয়াস কোয়ালিটি অ্যাসেসমেন্ট প্রসেস আছে। অর্থাৎ আমাদের এই প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ যদি অ্যাচিভ হচ্ছে কিনা, আমাদের প্রোগ্রাম আউটকামগুলো অ্যাচিভ হচ্ছে কিনা, যদি না হয় তাহলে কিন্তু কারিকুলামটাকে আবার অ্যাডাপ্টেশন করা হয়, হ্যাঁ, এটাকে আপডেট করা হয়, ঠিক আছে। এই প্রসেসটাও কিন্তু যেটাকে আমরা বলি সিকিউআই, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এই কারিকুলামটা কিন্তু রেগুলারলি আমাদের আপডেট করতে হয়। যদি আমরা কিন্তু ওই অ্যাসেসমেন্ট করে দেখি যে আমাদের প্রোগ্রাম আউটকামটা অ্যাচিভ হয়েছে কিনা, আমাদের প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ অ্যাচিভ হয়েছে কিনা। তো যদি অ্যাচিভ না হয় তখন কারিকুলামটাকে আবার রিঅর্গানাইজ করা হয় বা কারিকুলামটাকে আপডেট করা হয়, এডিশন করা হয়, রিভিশন করা হয়, যাতে ওই প্রোগ্রাম আউটকাম এবং প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভগুলো অ্যাচিভ করা হয়। এখন এই কারিকুলামের একটা অবভিয়াস পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হার্ট অফ দি কারিকুলাম ইজ বেসিক্যালি দ্য কোর্সেস। The courses we are offering as general GED courses, are offering in the basic sciences, physics, chemistry, mathematics, general education courses, or core scientific courses, course engineering courses, অথবা আমাদের যে আমরা ইলেকটিভ যে কোর্সগুলো আমাদের অফার করে থাকি শিক্ষলিতে, এই সবগুলা কোর্স কিন্তু আমাদের ইজ পার্ট অফ দি কারিকুলাম অর হার্ট অফ দি কারিকুলাম। এই কোর্স সেগুলা দিয়ে কিন্তু আমরা কারিকুলামটাকে অ্যাড্রেস করি, এবং এই অ্যাড্রেস করি কি হবে, বাই সেটিং আপ সাম কোর্স আউটকামস। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্স আউটকামকে সেট করে আমরা কোর্স দিয়ে সেই কোর্স আউটকাম গুলাকে অ্যাচিভ করি, যে কোর্স আউটকাম ইজ বেসিক্যালি ইজ এ part of the curriculum and that contributes to achieve the program outcomes or program educational objectives. And that program outcome or program educational objectives actually help us to achieve the mission and vision of the department. So this is one way to see the framework. Okay, there is another way. Say তাহলে আমরা another মানে আসে সেম, আমরা mission vision of the department. Then from there we set the program educational objectives of the department in 3 to 5 years of time, achievement after 3 to 5 years of time. Then we set the program outcomes just they going to achieve just after they graduate. Then the course outcomes, এই সবগুলাকে ডেলিভারি করার জন্য, এই টার্গেট গুলাকে অ্যাচিভ করার জন্য we design the course plan করি, আমরা লার্নিং এক্সপিরিয়েন্স ডিজাইন করি, সিলেবাস ডিজাইন করি, টিচিং মেথড ডিজাইন করি, লার্নিং অ্যাক্টিভিটি ডিজাইন করি, অ্যাসেসমেন্ট টুল গুলা ক্রিয়েট করি, যে এই প্রোগ্রাম আউটকাম গুলা, এই টার্গেট গুলো আমাদের অ্যাচিভ যাতে হয়ে যায়। সো দেন আমরা কি করি, তারপরে আমরা অ্যাসেসমেন্টে যাই, আসলে অ্যাচিভ হয়েছে কিনা এটা কি বুঝবো, এটার জন্য আমাদের অ্যাসেসমেন্ট করা দরকার। কোর্স লেভেলে অ্যাসেসমেন্ট করি আমরা, দেন আমরা প্রোগ্রাম লেভেলে অ্যাসেসমেন্ট করি, হ্যাঁ, তারপর আমরা ইনস্টিটিউশন লেভেলে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। এই সবগুলো অ্যাসেসমেন্ট করে যদি দেখি আমাদের কোর্স আউটকাম গুলো অ্যাচিভ হচ্ছে, দেন প্রবাবলি উই উইল সেট আওয়ার টার্গেট হায়ার, অথবা আমরা এখানে কিছু অ্যাক্টিভিটি প্রপোজ করি, অথবা যদি দেখি আমাদের কোর্স আউটকাম গুলো অ্যাচিভ হচ্ছে না, তখন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে আসি, ঠিক আছে, যেটাকে যে ইজ লাইক এ সাইকেল। এই সাইকেলের মধ্যে আমরা বারবার সেটাকে আমরা রিপিট করি এবং রিঅর্গানাইজ করি কারিকুলামকে, যাতে আমাদের ডিজায়ার্ড কোর্স আউটকাম গুলা সবগুলো আমাদের অ্যাচিভ হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওবি ফ্রেমওয়ার্ক। ছোট্ট একটা কোশ্চেন করি। শিওর স্যার। হ্যাঁ, মানে ইমপ্রুভমেন্ট মানেই তো আমাদের এই যে কন্টিনিউয়াস যে ইমপ্রুভমেন্টের কথা আমরা বলতেছি, সেই পার্টটুকুই তো। জি জি জি, কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্টস, সিকিউ। জি জি, ঠিক। আচ্ছা, তাহলে ওবির বেনিফিট কি কি আছে আমি এটা জাস্ট জানানোর জন্য, জাস্ট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ক্ল্যারিটি। তাহলে আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা কি অ্যাচিভ করতে যাচ্ছে, হ্যাঁ, আমরা স্টুডেন্টরা কি করতে পারবে, সোজা বাংলায় যদি বলি আমাদের স্টুডেন্টরা কি করতে পারবে আমরা জানি। বা আমাদের যদি এক্সটার্নাল কেউ থাকে, ফর এক্সাম্পল একজন এমপ্লয়ার থাকে, সেই এমপ্লয়ার কিন্তু তখন সে আমাদের কোর্স আউটকাম গুলো চেক করলে, সে আমাদের প্রোগ্রাম আউটকাম গুলো চেক করলে সে বলতে পারবে যে হোয়াট আওয়ার স্টুডেন্টস ক্যান রিয়েলি ডু। সো ফ্লেক্সিবিলিটি, এখানে কিন্তু ওবি কিন্তু আমাদের কিছুটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যে আমাদের টিচিং মেথড যেটা আমাদের ট্রেডিশনাল এডুকেশনে এই যে ওয়ান ওয়ে মেথড, যা টিচার বলছে স্টুডেন্টরা শুনছে, এখন কিন্তু আমাদের সেটা বলছে না। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, হ্যাভ টু অ্যাড মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস টু ক্রিয়েট দ্য লার্নিং এক্সপিরিয়েন্স ফর দ্য স্টুডেন্ট। সো এখানে কিন্তু টিচারদের কাছ থেকে কিছুটা ক্রিয়েটিভিটি এক্সপেক্ট করা হয়েছে, যে টিচাররা কিছু ক্রিয়েটিভিটি করবে, টিচাররা কিছু আইটি টুলস যোগ করলো, বা বিভিন্ন ধরনের মেথড সে অ্যাপ্লাই করলো, যাতে স্টুডেন্টরা শিখতে পারে। হ্যাঁ, জাস্ট ওয়ান ওয়ে টিচিং না হয়ে এখানে মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি অ্যাড করা হচ্ছে। সো টিচারদের এখানে কিছু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে ওবি। লাস্ট হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজনটা আসলে সহজভাবে বলি, মনে করেন যে আমাদের বাংলাদেশে এমপ্লয়াররা যদি দেখে, আচ্ছা আমরা দেখতে চাই যে বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তাহলে এই দুইটা ইউনিভার্সিটি সেম প্রোগ্রাম, সে ফার্মাসি কি বলে, ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। সো আমরা দেখতে চাই নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটির যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে
একজন এমপ্লয়ার যদি জানতে চায় যে এই দুইটা প্রোগ্রামের যে গ্রাজুয়েট আছে তাদের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, তাদের কি স্কিল আমরা এক্সপেক্ট করি, সে কিন্তু তখন তাকে ইন ডিটেইলে সে all he needs to do is to go through the outcomes of the program or program educational objectives or the mission and vision or the course outcome, এগুলো দেখতে কিন্তু আমরা বলতে পারি থিওরিটিক্যালি তার কিন্তু একটা আইডিয়া হবে তার যে আমরা এই নর্থ সাউথের গ্র্যাজুয়েটদের কাছে কি এক্সপেক্ট করছি এবং সে যে আউটকাম গুলা সেট করা হয়েছে এই আউটকাম গুলার কত পার্সেন্ট আসলে সে অ্যাচিভ করছে। বা একটা ইস্ট গ্র্যাজুয়েট তার কাছ থেকে আমরা কি অ্যাচিভ করছি, তার কাছে কি এক্সপেক্ট করছি, আমরা কি স্কিল তার কাছে আমরা এক্সপেক্ট করছি, কি কম্পিটেন্সি আমরা কোন লেভেলে কম্পিটেন্সি আমরা তার কাছে এক্সপেক্ট করছি, এবং আসলে যে আউটকাম গুলো সেট করা হয়েছে তার রেজাল্ট কিন্তু তখন বলে দেবে যে আসলে এই স্কিল গুলো কত পার্সেন্ট সে আসলে অ্যাচিভ করতে পারছে, সে দা প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করতে পারছে। ঠিক আছে, তাহলে কম্পারিজন করার একটা কিন্তু এমপ্লয়ের জন্য কম্পারিজন করার একটা সুযোগ এসে যাবে। তারপরে এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা ইনভলভ আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে ওবির কারণে আমরা দেখি বিভিন্ন ধরনের ফিডব্যাক নিতে হয়, বিভিন্ন ধরনের সার্ভে করতে হয়, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের স্টেক হোল্ডাররা সেখানে ইনভলভ আছে। আচ্ছা, তাহলে এখানে ড্রব্যাকস কি কি আছে? ড্রব্যাকস দেখেন, ড্রব্যাকস যদি আমরা চিন্তা করি, ড্রব্যাকস হচ্ছে ফার্স্ট ইজ ডাইভার্সিটি ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ ডেফিনিশন অফ আউটকামস। এখন আউটকাম অ্যাচিভ হয়েছে কি হয় নাই, এখানে কিন্তু এইটা একই আউটকাম অ্যাসেসমেন্ট যখন করতে যাবে, ফর এক্সাম্পল গ্রিন ইউনিভার্সিটি যখন অ্যাসেসমেন্ট করবে তার যে অ্যাচিভমেন্ট অফ দি প্রোগ্রাম আউটকাম অন্য কোন ইউনিভার্সিটি যখন ওই সেম প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করবে, ফর এক্সাম্পল গ্রিন ইউনিভার্সিটি বলছে আমার স্টুডেন্টরা এই প্রোগ্রাম আউটকাম অন এভারেজ, আমার ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা অন এভারেজ P1 এর অ্যাচিভমেন্ট হচ্ছে 30%। তো এখন নর্থ সাউথ বলছে না, অন এভারেজ আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের গ্র্যাজুয়েটদের আউটকাম অ্যাচিভমেন্ট হচ্ছে P1 এর অ্যাচিভমেন্ট হচ্ছে 25%। So how do you compare? So how do you know they are similar? Because এখানে বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে। সো এখানে এটা কিন্তু বলা খুব কঠিন যে দুইটা আসলে সেম কিনা, 30 আর 25% সেম কিনা। হতে পারে নর্থ সাউথ বলছে তার 25%, বাট দে হ্যাভ অ্যাকচুয়ালি অ্যাচিভ বেটার, সো ইউ ডোন্ট নো। সো বিকজ দ্য বেঞ্চমার্ক ইজ ডিফারেন্ট। সো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। তারপরে যে ডাইভার্সিটি অফ অ্যাসেসমেন্ট, এখন আমরা যে অ্যাসেসমেন্ট মেথডগুলো ইউজ করছি, গ্রিন ইউনিভার্সিটি, নর্থ সাউথ হয়তো সেই অ্যাসেসমেন্ট মেথডগুলো ইউজ করে নাই, তারা হয়তো অন্য ধরনের অ্যাসেসমেন্ট মেথড ইউজ করছে। সো যে কারণে তাদের রেজাল্ট হয়তো ভিন্ন ধরনের আসছে। সো কম্পেয়ার করতে হলে আমাদের কিন্তু অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করতে হয়, অরেঞ্জ টু অরেঞ্জ কম্পেয়ার করতে হয়। সো এখানে কিন্তু অ্যাপল টু অরেঞ্জ কম্পেয়ার করার একটা কিন্তু মানে সমস্যা তৈরি হয়ে গেছে। তারপরে দেখেন ইনভলভমেন্ট অফ টিচার্স, এটা আমরা সবাই এখন বুঝতে পারছি যে এই যে আমরা কোর্স করেন এক্সপার্ট প্যানেল যেটা আমরা ডিজাইন করেন, পার্ট অফ দি ওবি, তাহলে আমাদের ইনভলভমেন্ট কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে, কারণ কি আমাদের এখন তিনটা রেসপন্সিবিলিটি আমাদের সামনে চলে আসছে। একটা হচ্ছে আউটকাম সেট করা, 2 নাম্বার হচ্ছে লার্নিং এক্সপিরিয়েন্স সেট করার জন্য অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করা, 3 নাম্বার হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট করা। সো আমাদের কাজ কিন্তু অ্যাজ এ টিচার জাস্ট টিচিং দ্য কন্টেন্ট অফ দি কোর্স। আমাদের কিন্তু এখানে আর আমাদের অ্যাক্টিভিটিটা লিমিটেড নাই, এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা আমাদের 3টা সেক্টরে ডিভাইড হয়ে গেছে। কোর্স আউটকাম সেট করা, এবং এই কোর্স আউটকামে অ্যাডজাস্টমেন্ট করা দরকার হলে এটাকে ফিডব্যাক দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা, এটার জন্য লার্নিং এক্সপিরিয়েন্স যা যা ক্রিয়েট করা দরকার ক্রিয়েট করা এজ এ টিচার, কারণ আমার কোর্স আমি সবচেয়ে ভালো বুঝবো। 3 নাম্বার হচ্ছে অ্যাসেসমেন্ট করা, এবং অ্যাসেসমেন্ট করার জন্য কিভাবে আমি অ্যাসেস করব, কি ধরনের আমি মেথডে অ্যাসেস করব, এই সবকিছু কিন্তু আমাদের সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের ইনভলভমেন্টটা আগের চেয়ে অনেক বেশি। সো অলরেডি জাস্ট অ্যাডপ্টেড, অরিজিনালি এটা বিভিন্ন ধরনের কান্ট্রি অলরেডি আমরা প্রভিশনাল স্টেজে আছি, বা এটা আমাদের প্রভিশনাল সিগনেটারি অফ ওয়াশিংটন অ্যাকর্ড। ওয়াশিংটন অ্যাকর্ডটা হচ্ছে এই যে ওবির যে এই যে আমরা একটু আগে বললাম যে এই ওয়াশিংটন 1989 সাইন হয়েছে, যে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের এডুকেশন এক্সপার্টরা তারা চিন্তা করে দেখলো একটা কমন প্ল্যাটফর্ম দরকার, যে কমন ক্রাইটেরিয়া দরকার, যে ক্রাইটেরিয়া এগেইনস্টে আমরা প্রোগ্রামগুলোকে কম্পেয়ার করতে পারবো, বুঝতে পারবো। তখন তারা এই যে ওয়াশিংটন এগ্রিমেন্টটা ক্রিয়েট করে, এবং ওয়াশিংটন এগ্রিমেন্টের প্রথম 6 সিগনেটারি ছিল যারা এই এগ্রিমেন্টটা সাইন করছে। এটা একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি। ওয়াশিংটন অ্যাকর্ড ইজ এ চুক্তি, এটা এগ্রিমেন্ট। প্রথম 6টা সিগনেটারি ছিল, পরবর্তীতে আরো অনেক কান্ট্রি এটাকে সাইন করছে। এটা হচ্ছে যেমন দেখেন এই যে IEAOS, তারপর CCP, এটা যেমন আমাদের যেমন বায়েট, এটা যেমন অস্ট্রেলিয়ার IES, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে যারা অ্যাক্রিডিটেশন করে এটা সেটা অর্গানাইজেশন। যেমন IEI আয়ারল্যান্ড, তারপর যেমন আছে BEM বোর্ড অফ এডুকেশন, কি বলে ইঞ্জিনিয়ারিং, BM অফ মালয়েশিয়া, সে ইন্ডিয়া, বাংলাদেশের বাইরে, এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে তারা অ্যাক্রেডিট করে। তো তারা কিন্তু ওয়াশিংটন এগ্রিমেন্টকে তারা এগ্রিমেন্টে স্বাক্ষর করছে, সিগনেটারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রভিশনাল সিগনেটারি অফ ওয়াশিংটন অ্যাকর্ড। সো এখন যদি আমরা বায়েটের
নিতে চাই, অ্যাক্রেডিটেশন নিতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ওয়াশিংটন অ্যাকর্ড যে ক্রাইটেরিয়াগুলো সেট করছে এগুলো স্যাটিসফাই করেই কিন্তু আমাদের এখন এই অ্যাক্রেডিটেশন নিতে হবে, কারণ বায়েট ইজ এ প্রভিশনাল সিগনেটরি অফ দি ওয়াশিংটন অ্যাকর্ড। সো আমাদের কিন্তু ওইটাকে স্যাটিসফাই করেই এখন আমাদের অ্যাপ্রুভাল নিতে হবে, অ্যাক্রেডিটেশন নিতে হবে। এনি কোয়েশ্চেন? ওকে, আচ্ছা, তাহলে 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 আমরা বুঝতে পারলাম যে আউটকাম বেসড এডুকেশন is a basically target based education. Set the target first, then design the procedure, design the curriculum, design the assessment method to attain or achieve their outcome or target. তাহলে এখানে where we set the Bloom's 3 domain, Bloom's 3 domainটা কোথায় আসে? এই যে আমরা আউটকাম গুলো বললাম, 1994 এ এই যে আউটকাম বেসড এডুকেশন যে ডিজাইন সেট করছি, এই আউটকাম গুলা হতে হবে 3টা ডোমেইনের আন্ডারে, 3টা ক্যাটাগরি থেকে আউটকাম গুলা সেট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই আমরা যে টার্গেট গুলো সেট করব, কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, এই সবগুলা 3টা সেক্টর থেকে, 3টা ক্যাটাগরি থেকে আউটকাম গুলা সেট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওবি আমাদেরকে বলে দিচ্ছে 3টা ক্যাটাগরি কি কি। একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, দেন অ্যাফেক্টিভ ডোমেইন, দেন সাইকোমোটর ডোমেইন। খুব সহজ। কগনিটিভ ডোমেইন হচ্ছে এটা তার নলেজ, তার ইন্টেলেকচুয়াল স্কিল, তার থিঙ্কিং, তার মেমোরাইজিং, অ্যানালাইজিং, ক্রিয়েটিং, সিনথেসাইজিং, মানে নলেজের সাথে সম্পর্কিত, ইন্টেলেকচুয়াল স্কিলের সাথে সম্পর্কিত, হ্যাঁ, তার জ্ঞানের সাথে সম্পর্কিত, হ্যাঁ, মানে সে কি করতে পারবে। ঠিক আছে, তার ইন্টেলেকচুয়াল স্কিলের সাথে সম্পর্কিত। এফেক্টিভ ডোমেইন হচ্ছে তার ফিলিংস এর সাথে, তার ইমোশনের সাথে, তার মোটিভেশনের সাথে। যদি আমি সহজ কোশ্চেন করি যে কগনিটিভ ডোমেইন বলছে যে, আমি যদি বলি সে কি এটা জানে, it's about his cognitive, it's about a question in cognitive domain, স্টুডেন্ট কি এটা জানে, দেন স্টুডেন্টটা কি মোটিভেটেড, সে কি এটা করতে রেডি আছে, সে এটা করতে পারবে, সে কি এটা করতে তৈরি, সে কি ভলান্টিয়ারি করতে তৈরি আছে। সো দ্যাট মিন্স দ্যাটস দ্য কোশ্চেন ইন দ্য অ্যাফেক্টিভ ডোমেইন, তার ফিলিংস, তার ইমোশনস, তার মোটিভেশন, ইজ হি মোটিভেটেড অ্যাবাউট দ্য টপিক হি জাস্ট লার্ন, সে যে টপিকটা সে শিখলো এটার ব্যাপারে সে মোটিভেটেড কিনা। নাম্বার 3 সাইকোমোটর ডোমেইন, সে তার স্কিল, ফিজিক্যাল মুভমেন্ট, এখানে তার অ্যাক্টিভিটি কিরকম, স্পোর্টস, এক্সপেরিমেন্টেশন, ল্যাবে যে এক্সপেরিমেন্টেশন করা হয়, এখানে কি সে ল্যাবে বসে বসে পিছনে বসে বসে দেখছে শুধু, না সে নিজে কিছু করছে, সে যে প্রজেক্টটা করা হয়েছে, যে থিসিসটা করা হয়েছে, যে আইডিপি ডিজাইন করা হয়েছে, সেখানে কি সে আসলে কিছু করছে, না পিছনে বসে সে কিছুই করেনি। সে স্পোর্টস অ্যাক্টিভিটিতে তার কি, ইউনিভার্সিটি যে স্পোর্টস অ্যাক্টিভিটি, সেখানে কি তার কোনো কন্ট্রিবিউশন আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের ফিজিক্যাল মুভমেন্ট রিলেটেড যেগুলো আছে সেগুলোকে বলছি আমরা সাইকোমোটর ডোমেইন। দ্যাট মিন্স তার ভ্যালু, তার অ্যাটিটিউড, তার ফিলিংস, তার মোটিভেশন, এটা বলছে আমরা অ্যাফেক্টিভ ডোমেইন। এটা এক ধরনের টার্গেট। হ্যাঁ, কগনিটিভ ডোমেইন, নলেজ, এটা তার এক ধরনের টার্গেট। সাইকোমোটর ডোমেইন, স্কিল, হ্যাঁ, সাইকোমোটর স্কিল, মোটর স্কিল, এটা তার এক ধরনের টার্গেট। তো আমাদের গ্র্যাজুয়েটে যখন আমরা আউটকাম গুলা সেট করবো, আমরা যখন টার্গেট গুলাকে সেট করব, এই টার্গেট গুলো অবশ্যই আমাদের এই তিন ধরনের কি বলবো, 3 ধরনের ডোমেইন থেকে এই আউটকাম গুলো নিয়ে আসতে হবে। অর্থাৎ আউটকাম গুলো এমন ভাবে সেট করব যাতে আমাদের কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন সব ধরনের স্কিলই তার অ্যাচিভ হয়। এটা 3টা যদি আমি স্কিল বলি, কগনিটিভ স্কিল, এফেক্টিভ স্কিল, সাইকোমোটর স্কিল, তাহলে 3 ধরনের স্কিল থেকেই কিন্তু আমাদের কিছু আউটকাম সেট করতে হবে। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভিশন, কিন্তু এটা আমাদের পাইতে হলে এটা আমাদের করতে হবে। অর্থাৎ আমাদের নলেজ লেভেল থেকে, আমাদের কগনিটিভ ডোমেইন থেকে, এফেক্টিভ ডোমেইন থেকে, সাইকোমোটর ডোমেইন থেকে, হ্যাঁ, সবগুলোর সাথে সাথে কিছু আউটকাম আমরা সেট করবো। আউটকাম গুলো সেট করার জন্য আমাদের কিছু মেথড আছে, এটা আমরা সামনে আসতেছি। বাট অ্যাজ দিস পজিশন ফ্রম নাও উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের স্টুডেন্টদের ভ্যালু সম্পর্কিত কিছু আউটকাম সেট করতে হবে, স্টুডেন্টদের নলেজ সম্পর্কিত কিছু আউটকাম, সাবজেক্ট নলেজ সম্পর্কিত কিছু আউটকাম সেট করতে হবে, এবং স্টুডেন্টদের ফিজিক্যাল স্কিল সম্পর্কিত কিছু আউটকাম সেট করতে হবে। ওবি চাচ্ছে এই 3 ধরনের স্কিলই অ্যাচিভ হোক। একটা সময় ছিল ট্রেডিশনাল এডুকেশন বলতো না, সে কতটুকু নলেজ দ্যাট শুড বি সাফিসিয়েন্ট, কিন্তু এখন বলছে, ওবি বলছে না, নট অনলি নলেজ, হি হ্যাজ টু বি মোটিভেটেড, হি হ্যাজ টু বি এ গুড অ্যাটিটিউড। হ্যাঁ, তারপরে বলছে যে না, হি হ্যাজ টু হ্যাভ সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইনভলভ ইন দ্য ইউনিভার্সিটি। সো এগুলাতে তার কিছু স্কিল এক্সপেক্ট করছে আউটকাম বেসড এডুকেশন। সো আউটকাম গুলো সেট করা হচ্ছে 3টা সেক্টর থেকে। কগনিটিভ সেক্টর, that is his knowledge and intellectual skill; affective, that is motivation, his feelings, his emotions; psychomotor is physical skills related to his physical activity.
তিন ধরনের অ্যাক্টিভিটি থেকে আমাদের আউটকাম সেট করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে তিন ধরনের অ্যাক্টিভিটি আমাদের ইনভলভ করতে হবে। ফর এক্সাম্পল আমাদের ট্রিপল ক্লাব যা করছে, ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের বিভিন্ন পিএস বা অন্যান্য সোসাইটিগুলো আছে, এই সোসাইটিগুলো যে ধরনের অ্যাক্টিভিটি করছে সবসময় কিন্তু ক্যানট বি ডিরেক্টলি কানেক্টেড টু দ্য নলেজ লেভেল, কানেক্টেড টু দ্য কগনিটিভ ডোমেইন, ইন্টেলেকচুয়াল স্কিল। সব এই ধরনের আমাদের মোটিভেট করার জন্য অনেক ধরনের ওয়েবিনার বা অনেক প্রোগ্রাম আমরা করছি, বা আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা করছি, ইজ অল পার্ট অফ দি ওবি এন্ড দ্যাট ক্যান বি কানেক্টেড টু সাম অফ দিস ডোমেইন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে লার্নিং আউটকাম, এই যে বললাম যে আউটকাম গুলা কিন্তু এই তিনটা সেক্টর থেকে আমাদের নিতে হবে। হ্যাঁ, যে প্রত্যেকটা কোর্সের মধ্যে কিন্তু কগনিটিভ ডোমেইন থেকে আউটকাম থাকবে, এফেক্টিভ ডোমেইন থেকে, নট নেসেসারিলি সব কোর্সেই সবগুলো থাকবে, এরকম নাও হইতে পারে। সবগুলো কোর্সে হয়তো সবকিছু অ্যাচিভ করা যাবে না, হয়তো কোনো কোর্সে আমরা সাইকোমোটর রিলেটেড কোনো ডোমেইন আমরা আউটকাম বা টার্গেট আমরা সেট করতে পারবো না। বাট ইন জেনারেল আমাদের কিন্তু তিন ধরনের অ্যাচিভমেন্টই থাকতে হবে, তিন ধরনের টার্গেটই আমাদের থাকতে হবে। এখন কোন কোর্সে কয়টা থাকবে এটা অনেক কি আছে। আচ্ছা, তাহলে লার্নিং আউটকাম হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে কোর্স আউটকাম আমি একটু আগে বলছি, একটা হচ্ছে কোর্স আউটকাম, একটা হচ্ছে প্রোগ্রাম আউটকাম। কোর্স থেকে কি টার্গেট, কোর্স থেকে কি স্কিল সে অ্যাচিভ করে, হোয়াট ইউ উইল বি এবল টু নো, what he will be able to do. Course outcomes, what he will be able to know, he or she will be able to do what he or she will be able to know, the course outcomes. Program outcomes same, what he or she able to do or she able to know. এটা হচ্ছে তার after he graduates from the course, from the program. তাহলে এগুলো আমরা দেখছি, হ্যাঁ এগুলো আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু দেখি আমাদের ডিপার্টমেন্টে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, যে আমরা বলছিলাম যে আমরা যে আউটকাম গুলা সেট করলাম, কোর্স আউটকাম গুলা সেট করলাম, প্রোগ্রাম আউটকাম গুলা সেট করলাম, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ সেট করলাম, মিশন সেট করলাম, that all needs to be connected. Course outcome must contribute to achieve the program outcome. Program outcome must contribute to achieve the program education objective. Program education objective must contribute to achieve the mission and vision of the department. So আমাদের vision of the department যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কয়েকটা কোয়ালিটিকে যদি আমরা তুলে নিয়ে আসি, দ্য ভিশন অফ দ্য ডিপার্টমেন্ট ট্রিপলি, এখানে আমরা দেখতে পাই ট্রান্সফরমেশনাল কোয়ালিটিস, হ্যাঁ, ক্রিয়েটিং নলেজ, ডেভেলপ, এটা জাস্ট আপনারা একটু রিমেম্বার মনে রাখেন, এটাকে আমি কিছু করতে হবে না, জাস্ট দেখেন ইজ দেয়ার এনি কানেকশন, ইউ ক্যান সি ডেভেলপ হিউম্যান ক্যাপিটাল এন্ড পিসফুল সোসাইটি, নলেজ বেস ইকোনমি। সো ইজ দ্য ভিশন অফ দ্য ডিপার্টমেন্ট। দেন আমরা যদি মিশন অফ দ্য ডিপার্টমেন্টের দিকে আসি, তাহলে দেখেন আগের গুলার সাথে ট্রান্সফরমেশনাল কোয়ালিটি এবং অন্যান্য যে জিনিসগুলো আমরা করলাম, এটার সাথে এটার কোনো রিলেশন আছে কিনা, যেমন জেনারেটিং, মিশন অফ দ্য ডিপার্টমেন্ট, জেনারেটিং, ডিসেমিনেটিং, প্রিজার্ভিং, দ্য কিওয়ার্ডস, হ্যাঁ, দ্য রিসার্চ, বেনিফিট হিউম্যানিটি, ইনোভেটিভ লিডার্স, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, তারপর যেমন প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ অফ দ্য ডিপার্টমেন্ট, এবং এটার সাথে এটাকে আপনি কানেক্ট করতে পারবেন এখন টেকনিক্যাল কম্পিটেন্সি, অর্থাৎ স্টুডেন্টরা 3 to 5 years অফ টাইম তারা কি অ্যাচিভ করবে ক্যারিয়ারে, টেকনিক্যাল কম্পিটেন্সি, প্রফেশনাল এথিক্স, লাইফ লং লার্নিং, এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিল। সো একটার সাথে কিন্তু সামহার আমাদের ভিশনের সাথে প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ গুলা এটা জাস্ট কিন্তু রিলেটেড, এগুলো আমরা বলছি কিওয়ার্ড, নট দ্য প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ ইটসেলফ, দ্য কিওয়ার্ডস ফ্রম দ্য প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ। তাহলে একটার সাথে একটা কিন্তু রিলেটেড, একটা কিন্তু আরেকটাকে অ্যাচিভ করতে কন্ট্রিবিউট করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে একটু আগে আমরা বললাম যে টেকনিক্যাল কম্পিটেন্সি, কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিল, প্রফেশনাল কম্পিটেন্সি, সরি প্রফেশনাল এথিক্স, তাহলে এটা থেকে এখন যদি একটা প্রোগ্রাম আউটকাম আমরা দেখি PO3, হ্যাঁ, আমরা অলরেডি বলেছি যে এই প্রোগ্রাম আউটকাম গুলা ইজ অলরেডি সেট বাই বাইট অলরেডি সেট করে রাখছে। তাহলে এটার PO3 হচ্ছে ডিজাইন, তিনটা জিনিসের ডিজাইন এখানে বলা হয়েছে, মানে স্টুডেন্ট ডিজাইন করতে পারবে, কি ডিজাইন করবে, তিনটা জিনিস, সিস্টেমস, কম্পোনেন্টস আর প্রসেসেস, সিস্টেমস, কম্পোনেন্টস আর প্রসেসেস। তাহলে যে কোনো কোর্সে যদি আমি এই যে কোনো কোর্স আউটকাম দিয়ে যদি আমি এই পিওটাকে ম্যাপ করতে চাই, এই পিওটাকে অ্যাচিভ করতে চাই, এই স্কিলটা চাই যে আমাদের স্টুডেন্টরা এই ডিজাইন করুক, সিস্টেম, কম্পোনেন্টস আর প্রসেস, তাহলে আমাদের এমন কিছু কোর্স আউটকাম সেট করতে হবে যে এই প্রোগ্রাম আউটকামটা অ্যাচিভ করতে হেল্প করবে। ফর এক্সাম্পল আমাদের প্রজেক্ট থিসিসের একটা সি হচ্ছে ক্রিয়েট এ মডেল to implement the proposed ideas and validate through simulation and or experimentation. তাহলে এখানে সে একটা মডেল ক্রিয়েট করার ব্যাপার আছে। তো আমাদের এই কোর্সের সিওটা কিন্তু দেখেন is directly connecting to the PO3, that means the design part, PO, the design system,
এই পিওটা কিন্তু আমাদের পিও 1 এবং পিও 3 কে কানেক্ট করছে। পিও 1 আমরা বলছিলাম ট্রান্সফরমেশনাল স্কিলস, ক্রিয়েটিং স্কিলস, কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিল। তাহলে এটা কিন্তু ডিরেক্টলি কানেক্টিং অর কন্ট্রিবিউটিং টু পিও 1 এবং পিও 3। ঠিক আছে, তাহলে আমাদের একটা কোর্সের এই সিওটা দিয়ে আমরা একটা পিও কে কানেক্ট করছি, যেটা হচ্ছে ডিজাইন, যে পিওর নাম হচ্ছে ডিজাইন। এই ডিজাইন পিওটা আবার কন্ট্রিবিউট করছে পিও প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ 1 এবং 3 কে অ্যাচিভ করছে, ম্যাপ করছে। তাহলে আমি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ইউ ক্যান আস্ক হাউ ইউ প্রুভ দ্যাট, তুমি কি হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট ইজ বিং অ্যাচিভ। এটা হচ্ছে আমাদের এখানে কিছু অ্যাটেইনমেন্ট স্ট্র্যাটেজি আছে, আমরা কিছু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা দেখব আসলে এটা অ্যাচিভ হচ্ছে কিনা। দেয়ার ইজ এ ওয়ে টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ হাউ মাচ অ্যাকচুয়ালি being achieved by this CO or by this PO. ঠিক আছে, সো 12টা যে, আচ্ছা ওকে, এনি কোশ্চেন? কি মারু, কোশ্চেন নাই? না স্যার, আপাতত বোঝা যাচ্ছে স্যার বিষয়গুলো। না মানে কোশ্চেন নাই মানে বুঝতে পারছো না, বোঝা যাচ্ছে। না 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 স্যার, ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আমরা অসুবিধা নেই, আমরা আনসার মানে খুব ফাস্ট যাওয়ার দরকার নাই, যদি কোশ্চেন থাকে। এই জন্য আমি সব ব্রেক দিলাম। না, আমি এই পর্যন্ত যেগুলো বললাম, এখানে যদি কোনো কোশ্চেন থাকে ম্যাপিং এর বিষয়টা, হ্যাঁ, তারপরে এখানে যদি কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। রাতিল স্যার, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই স্যার, এই যে সাইকোমোটরের কথা যেটা বলতেছেন, হ্যাঁ। এটা স্যার মনে করেন একটা স্টুডেন্টকে আপনি একটা টপিক পড়াইলেন, হুম। একটা টপিক পড়ানোর পরে স্টুডেন্ট বুঝলো বা না বুঝলো যাই হোক না কেন, সে এখন অনেক এনথুজিয়াস্টিক হয়ে সে প্রজেক্টে কাজ করলো বা সেটা নিয়ে একটা কাজ করলো, এটা কি সাইকোমোটরে পড়বে? ক্রিয়েটিং এ মডেল, বেসিক্যালি আমরা সাইকোমোটর নিয়ে স্যার আমরা সামনে না, আসবো। সে যে মোটিভেটেড হইলো, মোটিভেট হয়ে সে যে ফিজিক্যালি অ্যাক্ট শুরু করলো, এটা কি সাইকোমোটরের আন্ডারে পড়বে না এখানে? ইনডাকটিভে হ্যাঁ, পড়বে? এখানে আমি বলছি, এখানে যে সে যে মোটিভেটেড হয়ে সে যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি গুলো সে করেছে, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তার সাইকোমোটর ডোমেনের সাথে কানেক্ট করা যাবে। আমরা অনেক এক্সাম্পল সামনে দেখবো। হ্যাঁ, এটাকে সাইকোমোটর ডোমেনের সাথে ম্যাপ করা। আচ্ছা, এখন দেখেন এই যে PO1, PO2, PO3 আমরা বলছিলাম 12টা PO, কিন্তু 12টা টার্গেট মানে প্রোগ্রাম অবজেক্টিভ কিন্তু অলরেডি, প্রোগ্রাম আউটকাম ইজ অলরেডি সেট বাই প্রত্যেকটার কিন্তু অনেক ডেফিনিশন আছে, ইলাবোরেশন আছে। তো এগুলোর দিকে আমরা না যদি সংক্ষিপ্ত হয় বলি, যে প্রোগ্রাম আউটকাম যেগুলো অলরেডি সেট বাই, হ্যাঁ, যেটা হচ্ছে স্টুডেন্ট উইল অ্যাচিভ আফটার হি গ্রাজুয়েটস। যেমন P1 ইঞ্জিনিয়ারিং নলেজ, নলেজের সাথে রিলেটেড, এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ। তাহলে নলেজ বেস যেহেতু, তাহলে ইঞ্জিনিয়ারিং নলেজ রিলেটেড এটা ডেফিনিশন আছে, এটা একটা ডেফিনিশন আছে, ওখানে আমরা এখন যাচ্ছি। তাহলে এইটা অ্যাচিভ করার জন্য আপনারা বুঝতে পারছেন যে আমাদের এমন কিছু কোর্স আউটকাম সেট করতে হবে, সেটা অবশ্যই কগনিটিভ ডোমেইন থেকে হতে হবে। কগনিটিভ ডোমেইন ডিলস উইথ দ্য নলেজ, ইজ দ্য নলেজ ডোমেইন। কগনিটিভ ডোমেইন ইজ দ্য নলেজ ডোমেইন, ইজ দ্য ইন্টেলেকচুয়াল স্কিল ডোমেইন। তাহলে কগনিটিভ ডোমেইন থেকে যদি আমরা কিছু সিও সেট করি, তাহলে সেই সিও গুলা কিন্তু আমাদের নলেজ, ইঞ্জিনিয়ারিং নলেজের পিও গুলাকে ম্যাপ করতে পারবে বা কানেক্ট করতে পারবে বা অ্যাড্রেস করতে পারবে বা অ্যাচিভ করার জন্য হেল্প করতে পারবে। ঠিক আছে, তারপর যেমন প্রবলেম অ্যানালাইসিস, হ্যাঁ, প্রবলেম অ্যানালাইসিস ইজ অলসো রিলেটেড টু নলেজ ডোমেইন, ইন্টেলেকচুয়াল স্কিল, মানে সে একটা প্রবলেম সলভ করতে পারছে কিনা, ক্লাসরুম প্রবলেম সে বা একটা যেমন টেক্সট বুক প্রবলেম, তাহলে এই প্রবলেমটা রিলেটেড টু হিজ নলেজ। তাহলে এই নলেজটা সেট করার জন্য, নলেজটাকে অ্যাচিভ করার জন্য তখন কিন্তু আমাদের কগনিটিভ ডোমেইন বা নলেজ ডোমেইন থেকে একটা আউটকাম সেট করতে হবে, যেহেতু নলেজ সাথে রিলেটেড। তারপর স্যার একটু আগে যেটা বললেন দেখেন, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য তার কিছু মোটিভেশন দরকার, যেটা একটু আগে স্যার বললেন, মোটিভেশন দরকার। তাহলে এই মোটিভেশনটা থাকতে হবে তার, এক নাম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে সে ডিজাইন করতে পারবে, সে মডেলটা ক্রিয়েট করতে পারবে, সে একটা মেশিন, একটা সিস্টেম, একটা প্রসেস ডিজাইন করতে পারবে। এই ডিজাইন করার জন্য এক নম্বর হচ্ছে তার নলেজ লাগবে, ইন্টেলেকচুয়াল স্কিল লাগবে, হ্যাঁ, তার প্রসেস জানা থাকতে হবে। সো আমরা কিন্তু অনেক কোর্সের কগনিটিভ ডোমেইন থেকে যদি আমরা কিছু আউটকাম সেট করি, কিছু টার্গেট সেট করি, cognitive domain or the knowledge domain or intellectual skill domain, এখান থেকে যদি আমরা কিছু আউটকাম সেট করি, আমরা তখন সেটাকে কিন্তু বলতে পারবো যে না, এই আউটকাম গুলা আমাদের এই পিও থেকে অ্যাচিভ করতে সাহায্য করবে। এবং তার যে মোটিভেশনাল ফ্যাক্টরটা আছে, এখানে কিন্তু আমরা তখন এফেক্টিভ ডোমেইন থেকে কিছু আউটকাম আমরা সেট করতে পারি। এই আউটকাম গুলা কিন্তু বলতে হবে না, এই এফেক্টিভ ডোমেইন থেকে যে মোটিভেশন থাকার কারণে সে কিন্তু এই কাজটা করতে পারছে বলতে আমরা বলতে পারবো। সো এফেক্টিভ ডোমেইন থেকে যদি আমরা কিছু আউটকাম সেট করি, এটা কিন্তু পিও থেকে ম্যাপ করতে পারবো। ঠিক আছে, তারপর যেমন PO4 ইনভেস্টিগেশন, এটা কিন্তু আরো হায়ার লেভেল পিও। হ্যাঁ, আরো হায়ার লেভেল পিও, এখানে অনেক কিছু ইনভলভ আছে। ইনভেস্টিগেশন কারা করে? রিসার্চাররা ইনভেস্টিগেট করে।
সো এখানে কিন্তু আমাদের দুই ধরনের ইনভেস্টিগেট করতে গেলে কিছু ফিজিক্যাল মুভমেন্ট দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, হ্যাঁ, ল্যাবে কাজ করার প্রয়োজন। হ্যাঁ, তো ল্যাবের কাজগুলোকে আমরা বলছি যে সাইকোমোটর ডোমেইন থেকে আসে। হ্যাঁ, ল্যাবের কাজ সাইকোমোটর ডোমেইন, অর্থাৎ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ডোমেইন, সেখান থেকে এসব আউটকাম আমরা সেট করলাম। এবং এই ইনভেস্টিগেশন করতে গেলে তার তো নলেজও প্রয়োজন আছে, ইন্টেলেকচুয়াল স্কিল প্রয়োজন আছে, হায়ার লেভেল ইন্টেলেকচুয়াল স্কিল আর হায়ার কগনিটিভ লেভেল স্কিল, সেখান থেকে কিছু আমরা আউটকাম সেট করবো। এগুলো সেট করে আমরা কিন্তু এই PO4 কে আমরা ম্যাপ করতে পারবো। সো এখানে বলার উদ্দেশ্য হলো, দেখেন এই PO1, PO2, PO3, PO4 এগুলাকে অ্যাচিভ করার জন্য কিন্তু সবগুলা ডোমেইন দিয়ে সবগুলা PO আমরা অ্যাচিভ করতে পারবো না। ইন জেনারেল প্রথম 5টা PO, প্রথম PO1, 2, 3, 4, 5 এন্টায়ারলি কিন্তু আমরা কগনিটিভ ডোমেইন দিয়ে আমরা কভার করতে পারবো, ম্যাপ করতে পারবো, শুধুমাত্র কগনিটিভ ডোমেইন দিয়ে আমরা ম্যাপ করতে পারবো। এক্সকিউজ মি, একটু 2 নাম্বার একটু এক্সপ্লেইন করুন তো, প্রবলেম অ্যানালাইসিসটা 2 নাম্বার PO2। হ্যাঁ, প্রবলেম অ্যানালাইসিসটা হচ্ছে, প্রবলেম অ্যানালাইসিসটা যে সে কোনো প্রবলেমকে অ্যানালাইজ করতে পারবে। হ্যাঁ, যে কোনো প্রবলেম, এটা অনেক ডেফিনিশন আছে। যেমন আমি বলি, যদি বলি যে যেভাবে দেখাইছেন তিনি ধরেন যে বিভিন্ন ভাবে করেছেন, ডিজাইন স্টাইলটা বিভিন্ন তিনটা করতে পারবে, আর প্রবলেম অ্যানালাইসিসে কি কি প্রবলেম করবে সেটা। প্রবলেম অ্যানালাইসিস যদি আমি एग्जांपल দেই, প্রবলেম অ্যানালাইসিস বলছে, আমি স্টেটমেন্ট আগে পড়ি, আইডেন্টিফাই, ফর্মুলেট এন্ড রিসার্চ লিটারেচার এন্ড অ্যানালাইজ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বলি, ফর एग्जांपल আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস, হ্যাঁ, তারপরে ফর্মুলেটেড প্রবলেম উইথ হাইপোথিসিস, হ্যাঁ, অ্যানালাইজ ভেরিয়াস স্ট্যান্ডস অফ এ প্রবলেম, ওয়ার্ক আউট সলিউশনস, মেক গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ রেজাল্টস, ডেমনস্ট্রেট কনফিডেন্স ইন প্রবলেম সলভিং। সো এখানে সে প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে, তিনটা জিনিস, প্রবলেমটাকে সে আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ, প্রবলেমটা সে ফর্মুলেট, একটা প্রবলেম সে ফর্মুলেট করতে পারবে, হ্যাঁ, প্রবলেম ফর্মুলেট করতে পারবে। 3 নাম্বার হচ্ছে, অর্থাৎ একটা হাইপোথিসিস থেকে পড়ে সেখান থেকে একটা প্রবলেম ফর্মুলেট করতে পারবে, যে এই হাইপোথিসিসের কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, হ্যাঁ, কোথায় হাইপোথিসিসের প্রবলেমটা কোথায় সে আইডেন্টিফাই করতে পারবে, বা একটা রিসার্চ লিটারেচার পড়ে সেখান থেকে সেটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, এই ধরনের আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহলে আমাদের প্রবলেম অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে যখন দেখেন এই যে PO1 থেকে PO5 পর্যন্ত কিন্তু আমরা কগনিটিভ ডোমেইন দিয়ে, অর্থাৎ নলেজ ডোমেইন দিয়ে এন্টায়ারলি আমরা ম্যাপ করতে পারবো। হ্যাঁ, যেহেতু আমাদের PO5 কে আমরা ম্যাপ করবো একটা কতগুলো আউটকাম দিয়ে, সেই আউটকাম গুলো আমরা নিব হচ্ছে কগনিটিভ ডোমেইন থেকে। যদি নেই তাহলে প্রথম 5টা আমরা ইজিলি কভার করতে পারবো। যদিও PO5 যখন আমরা বলি মডার্ন টুল ইউজ, ফর এক্সাম্পল আমরা এনার্জি কনভার্সন ল্যাবে আমরা মেশিনারি ইউজ করছি, হ্যাঁ, তো এটা এই টাইপ অফ মডার্ন টুল। সে ফর এক্সাম্পল মডার্ন টুলের মধ্যে আমরা আরো বলতে পারি যে সে যেই সব বিষয় আমাদের, যেমন ধরা যাক আমরা সফটওয়্যার নাম হচ্ছে যে ম্যাটল্যাব আমরা ইউজ করি, বা কোনো স্পাইস আমরা ইউজ করি, হ্যাঁ, তারপর আমরা ডিজাইন করার জন্য যা যা ইউজ করি, যত ডিজাইন করার যত সফটওয়্যার বা ইন্টারনেট রিসোর্স আমরা ইউজ করি, ইট ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ মডার্ন টুল। তাহলে এই যে মডার্ন টুল গুলোকে কিন্তু আমরা নলেজ ডোমেইন দিয়ে আমরা ম্যাপ করতে পারবো। তারপর যেমন PO6 কিন্তু নলেজের সাথে রিলেশন না। ইঞ্জিনিয়ার এন্ড সোসাইটি কি? ইঞ্জিনিয়ার এন্ড সোসাইটি হচ্ছে, এটা বলছে যে তাদের মধ্যে কি থাকবে, তাদের সোসাইটির একটা নলেজ থাকবে, সোসাইটির ইস্যুগুলো নিয়ে, সোসাইটির যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সম্পর্কে তার একটা নলেজ থাকবে। কি কি ইস্যু? যেমন হেলথ ইস্যু, সেফটি ইস্যু, তার সোসাইটির যে রেলিভেন্ট ল আছে, কালচার আছে। সে ইঞ্জিনিয়ারিং যখন একটা অ্যাপ্লিকেশন করবে তখন কি সোসাইটির হেলথ ইস্যু, সেফটি ইস্যু, ল, কালচার, এই বিষয়গুলো সে মাথায় রেখে করবে। তাহলে এই বিষয়গুলো নলেজটা থাকতে হবে। এই বিষয়গুলোকে আমরা কভার করছি এফেক্টিভ ডোমেইন দিয়ে। আমরা পরবর্তীতে যখন ডিটেইলে যাব কগনিটিভ এবং এফেক্টিভ ডোমেইনের, তখন আমরা কিন্তু এক্সাম্পল দিয়ে বোঝাই দিব আসলে এফেক্টিভ ডোমেইন আসলে কিভাবে আমরা এফেক্টিভ ডোমেইনের আউটকাম গুলো সেট করি। তারপরে যেমন আছে এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু নলেজ ডোমেইনের সাথে কিছুটা রিলেটেড আছে, কারণ এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটির সাথে কিছুটা ফর এক্সাম্পল কিছু স্ট্যান্ডার্ড আছে, কিছু কোড আছে, যেমন এই কোড গুলা বা স্ট্যান্ডার্ড গুলো আমাদের মেনটেন করতে হয়। যেমন IEEE কিছু স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল IEEE যখন আমরা একটা ডিভাইস তৈরি করি, তো ডিভাইসের কিছু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয়। তো IEEE কিন্তু বলছে যে তোমার ডিভাইসে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কিন্তু এত পার্সেন্টের উপরে হলে এই ডিভাইস কিন্তু তুমি মার্কেটে নিতে পারবে না। হ্যাঁ, তো এই যে কিছু সাস্টেইনেবিলিটি এনভায়রনমেন্টের সাথে রিলেটেড আছে, এই কোডগুলা কিন্তু তাকে জানতে হবে, নলেজগুলো তার থাকতে হবে। সো এগুলাকে আমরা ম্যাপ করছি হচ্ছে কগনিটিভ এবং এফেক্টিভ ডোমেইন দিয়ে। তারপর যেমন PO8 ইজ রিলেটেড টু এথিক্স, এটা এফেক্টিভ ডোমেইনের সাথে রিলেটেড, মোটিভেশনের সাথে, ফিলিংস এর সাথে, হ্যাঁ, এগুলো ইমোশনের সাথে রিলেটেড। তো আমরা এফেক্টিভ ডোমেইন থেকে যখন কিছু কোর্স আউটকাম সেট করব, তখন আমরা এথিক্স এর সাথে কিন্তু সেটাকে আমরা ম্যাপ করতে পারবো। তারপর যেমন আছে ইন্ডিভিজুয়াল এন্ড টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্ক করতে গেলে সেখানে ফিজিক্যাল মুভমেন্টের দরকার আছে, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। টিম ওয়ার্ক করতে গেলে তার মোটিভেশন দরকার আছে, ফিলিংস এর দরকার আছে,
ইমোশন থাকার দরকার আছে। সো এখান থেকে এফেক্টিভ ডোমেইন থেকে যদি আমরা কিছু কোর্স আউটকাম সেট করি তাহলে কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো। তারপর যেমন PO10 কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই যে সফট স্কিল। তো কমিউনিকেশন স্কিলে যেমন সে প্রেজেন্ট করতে গেলে তার কিছু মুভমেন্ট আছে, হ্যাঁ, সাইকোমোটর ডোমেইন, প্রেজেন্ট করতে গেলে সে কিভাবে মুভ করবে, কিভাবে তাকে প্রেজেন্ট করবে, এর কিছু ব্যাপার আছে, তার মোটিভেশন থাকার দরকার আছে। সো ওখান থেকে যদি আমরা ম্যাপ করি তাহলে কিন্তু PO10 এর সাথে আমরা PO10 এ আমরা ম্যাপ করতে হবে। কমিউনিকেশন বলছে যে হি ক্যান কমিউনিকেট, দ্যাট মিনস হি ক্যান রাইট, হি ক্যান রিড, হি ক্যান রিপোর্ট, হ্যাঁ, হি ক্যান রাইট কম্প্রিহেন্সিভ রিপোর্ট, হ্যাঁ, হি ক্যান রাইট, হি ক্যান do write abstract, executive summary, literature survey, he can write emails, he can read, he can speak and so on. So যেগুলো আমাদের কমিউনিকেশন স্কিলের সাথে রিলেটেড। তারপর যেমন আছে PO11 প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফিনান্স। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিনান্সে এটাও আমরা যারা ম্যানেজমেন্ট পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে, তো এখানে তার রোলস গুলা বোঝা, রেসপন্সিবিলিটি গুলা বোঝা। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, যদি প্রজেক্ট ম্যানেজার হয় তখন তার রোল গুলা কি, তার রেসপন্সিবিলিটি কি, হ্যাঁ, তার মোটিভেশন, তার কমিউনিকেশন স্কিল, সেখানে তার ট্রাস্ট থাকতে হবে, তার মোটিভেশন থাকতে হবে, তার লিডারশিপ স্কিল থাকতে হবে, তার এনভায়রনমেন্টটা বুঝতে হবে, হ্যাঁ, তার নলেজ থাকতে হবে, তার রিস্ক অ্যাসেসমেন্ট করতে জানতে হবে, তার প্ল্যানিং এন্ড স্কেডিউলিং সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। এই সবগুলা কিন্তু কগনিটিভ এবং সাইকোমোটর ডোমেইনের সাথে রিলেটেড। তারপর যেমন লাইফ লং লার্নিং, এই লাইফ লং লার্নিং বেসিক্যালি যে লাইফ লং লার্নিংটা বোঝাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি হি উইল বি ইনাফ মোটিভেটেড টু লার্ন টিল দ্য এন্ড অফ হিজ লাইফ। মানে সে কিয়ামত পর্যন্ত সে শিখতে থাকে, সে লার্ন করার জন্য তার যে মোটিভেশনটা দরকার আছে সেই মোটিভেশনটা তার আছে, এবং সে লার্ন করার জন্য লাইফ লং লার্নিং এর জন্য তার যথেষ্ট সে মোটিভেটেড এবং এর জন্য সে তৈরি। তো এটার জন্য এই এফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেইন থেকে যদি আমরা কোর্স আউটকাম সেট করি তাহলে কিন্তু আমরা PO12টাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। সো এইভাবে আমরা যদি আমরা সেট করি কোর্স আউটকাম গুলো এই বিভিন্ন ডোমেইন থেকে, কগনিটিভ ডোমেইন দ্যাট মিনস নলেজ ডোমেইন or knowledge skills related to his knowledge, intellectual skill, affective domain, motivational skill, his motivations, his feelings, emotions, psychomotor domain, his physical skills। এখান থেকে যদি আমরা বিভিন্ন টার্গেট সেট করি, বিভিন্ন কোর্স আউটকাম সেট করি তাহলে আমরা PO গুলাকে অ্যাড্রেস করতে পারবো। তবে কোর্স আউটকাম সেট করার জন্য আমরা এই কোর্স আউটকামের যে স্ট্রাকচার সেটা নিয়ে আমরা সামনে আসবো। তবে এখান থেকে যদি সেট করি তাহলে আমরা কিন্তু এগুলাকে অ্যাড্রেস করতে পারবো। তাহলে একটা প্রোগ্রাম আউটকাম কিন্তু আমরা শুধুমাত্র একটা কোর্স দিয়ে অ্যাচিভ করছি না, এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাক্টিভিটি ইনভলভ আছে। যেমন আমরা যখন কোর্সটা পড়াচ্ছি, হ্যাঁ, এই কোর্সটা যে আমরা নলেজটাকে দিচ্ছি সেখান দিয়ে আমরা কিছু PO কে টার্গেট করছি। তারপর যেমন তার প্রজেক্ট করাচ্ছি, আমরা IDP করাচ্ছি, থিসিস করাচ্ছি, সেখানে তার বিভিন্ন ইমোশন রিলেটেড, তার বিহেভিয়ার, এফেক্টিভ ডোমেইনে একটা নাম হচ্ছে বিহেভিয়ারাল অবজেক্টিভস, তার বিহেভিয়ার রিলেটেড কিছু ব্যাপার আছে, হ্যাঁ, তার ইমোশনাল ব্যাপার আছে, তার মোটিভেশনাল ব্যাপার আছে, সেইগুলা দিয়ে কিন্তু আমরা কিছু PO কে কভার করছি। হ্যাঁ, প্রজেক্ট করতে গিয়ে সে কিছু মডেল ক্রিয়েট করছে, কিছু ডিজাইন করছে, সেগুলো দিয়ে আবার কিছু PO কে আমরা কানেক্ট করছি। তারপর যেমন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, দ্য পার্ট অফ দি কারিকুলাম, কো কারিকুলার মিনস ইজ পার্ট অফ দি কারিকুলাম। সো কারিকুলামের পার্টে যে আমরা যে অ্যাক্টিভিটি গুলো তাই করাচ্ছি, সেমিনার করাচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের ট্রেনিং করাচ্ছি, ভিজিট করাচ্ছি, ওগুলা থেকে কিছু, ওখান দিয়ে কিছু সোসাইটি রিলেটেড বিষয়গুলা, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা কিছু PO কে ওই অ্যাক্টিভিটি গুলো দিয়ে আমরা কভার করছি। তারপর যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের কারিকুলাম অন্তর্ভুক্ত না, ফর এক্সাম্পল আমরা ক্রিকেট খেললাম, হয়তো সেটা আমাদের কারিকুলাম অন্তর্ভুক্ত না, একটা ক্রিকেট কম্পিটিশন, সেটা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা তো সরাসরি আমাদের কোর্সের মধ্যে কোর্স মার্কিং এর ভিতরে কন্ট্রিবিউট করছে না, বাট সেখানে আমরা হয়তো কিছু কোয়ালিটেটিভ সার্ভে করছি, হ্যাঁ, তো সেখান দিয়েও কিন্তু আমরা কিছু PO কে আমরা অ্যাড্রেস করছি। ঠিক আছে, তো PO গুলা is basically assigned by the, as I have said, is basically assigned by the accreditation board by বাংলাদেশ। ঠিক আছে, তাহলে as I have said, তাহলে আমরা প্রোগ্রাম আউটকাম গুলো বিভিন্ন ধরনের হয়, নলেজ লেভেলে, যেগুলাকে নলেজ লেভেল অ্যাক্টিভিটি দিয়ে, হ্যাঁ, তারপরে এফেক্টিভ ডোমেইনের অ্যাক্টিভিটি দিয়ে বা মোটিভেশন ফিলিং রিলেটেড অ্যাক্টিভিটি দিয়ে, তারপর সাইকোমোটর রিলেটেড অ্যাক্টিভিটি দিয়ে সেগুলাকে অ্যাড্রেস করতে হয়। তাহলে আমাদের কাজ হলো এখানে তিনটা, আমি আগেই বলছি যে আমাদের লার্নিং আউটকাম গুলো সেট করা, আমাদের টিচিং মেথড গুলো ডেভেলপ করা, কিভাবে আমরা টিচ করি, হ্যাঁ, কি আমাদের সেন্ট্রাল তো একটা আমাদের ডিরেকশন আছেই, তারপরে আমরা এইটাকে সেট করা কিভাবে আমরা করবো, তারপর অ্যাসেসমেন্ট গুলো আমরা কিভাবে করবো, এই তিনটা হচ্ছে আমাদের অ্যাজ এ টিচার আমাদের মেইন কাজ। ঠিক আছে, তাইলে আমরা লার্নিং আউটকামের কাজ হিসেবে আমরা CO গুলো ডেভেলপ করতে সাহায্য করবো, হেল্প করবো। তারপরে আমরা কি করবো, প্রত্যেক কোর্সে প্রতি সেমিস্টারের শেষে CO গুলো আমরা দেখবো আসলে কি আমি যে কোর্সটা পড়াচ্ছি এই কোর্সগুলা কি এই CO গুলো দিয়ে কভার হচ্ছে,
নাকি এই কোর্সের একটা ইম্পর্টেন্ট পার্ট উই আর লিভিং আউট ফ্রম দিস কোর্স আউটকামস? এটা কি আমরা আসলে কোর্স আউটকাম থেকে কি একটা ইম্পর্টেন্ট পার্টকে আমরা বাদ দিয়ে দিচ্ছি? তাহলে সেক্ষেত্রে ফিডব্যাক দিতে হবে কোর্স টিচারকে যে এই কোর্স আউটকামে এই জিনিসটা বাদ দিয়ে এটা অ্যাড করতে হবে, অথবা এই কোর্স আউটকামে যেই ইম্পর্টেন্ট কোর্স আউটকামটা অ্যাড করা হয়েছে এটা আসলে আমরা কোর্সে পড়াই না, এটা আমাদের কোর্স টিচার স্কিপ করে যায়, এটাকে এখন রেগুলারলি পড়াইতে হবে। সো এরকম আর কি ফিডব্যাক। তারপরে রেগুলার রিভাইজ। তারপরে এই যে কোর্স আউটকাম কখনো কখনো হয়তো আমাদের সিলেবাস রিভাইজ করা লাগতে পারে, টিচারও তো মনে করতে পারে না এই সিলেবাসটা এখন এই বিষয়টাকে আমাদের কন্টেন্টের ভিতরে, কোর্সের কন্টেন্টের ভিতরে অ্যাড করা প্রয়োজন। তো এই তিনটা কাজ হচ্ছে আমাদের লার্নিং আউটকাম বেসড কাজ। আচ্ছা, টিচিং মেথডটা কি? টিচিং মেথডটা হচ্ছে লেসন প্ল্যান বা টিচিং প্ল্যানটা আমরা ডিজাইন করা, যে আমরা কতটুক কিভাবে কখন পড়াবো, কতটুক কিভাবে এবং কখন পড়াবো। তাই লেসন প্ল্যানটাও কিন্তু আমাদের কারিকুলাম অনুযায়ী, আমাদের সিলেবাস অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে। তাহলে একটা কোর্সের লেসন প্ল্যানটা অ্যাডজাস্ট করবে কি? টিচারকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আর যে কারিকুলাম আপডেট হয়, সিলেবাস আপডেট হয়, কোর্স আউটকাম আপডেট হয়, তো সেভাবে তার লেসন প্ল্যানটাকেও আপডেট করতে হবে। এন্ড ফাইনালি যে অ্যাসেসমেন্ট টাস্ক হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট গুলো আমরা কিভাবে করব, অ্যাসেসমেন্ট গুলো আমাদের অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি গুলো কি এটা আমাদের রেগুলারলি দেখতে হবে। এক্সাম গুলাকে আমাদের ম্যানেজ করতে হবে অ্যাসেসমেন্ট করার জন্য, আমরা বিভিন্ন কুইজ নিচ্ছি, ভাইভা নিচ্ছি, টেস্ট নিচ্ছি, সেগুলোকে আমাদের ম্যানেজমেন্ট করা। এবং ফাইনালি প্রত্যেক এক্সামের পরে হয়তো আমাদের কিছু ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হবে, যে ফিডব্যাক গুলো মেনলি ইনভলভ হবে যে আমাদের হয়তো অ্যাসেসমেন্টের ব্যাপারে এই ধরনের, আমাদের কোর্সের ব্যাপারে, এই কোর্সের অ্যাসেসমেন্টের ব্যাপারে এই ধরনের আপডেট প্রয়োজন আছে। তাহলে আমাদের এটা হচ্ছে মেনলি তিন ধরনের কাজ। আচ্ছা, অলরেডি 12:43 বাজে। আচ্ছা, তাহলে এনি কোয়েশ্চেন? সৌরভ? হ্যাঁ রাতুল স্যার, আমার একটা ছিল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সাইকোমোটর যে ডোমেইনটা আছে, এটা কি সবসময় আমরা মানে আমাদের স্টুডেন্টদের যে ল্যাবরেটরি ওয়ার্কস, তারপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্কস যেখানে ফিজিক্যাল এবং স্পোর্টস, হ্যাঁ এই ধরনের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে আমরা মানে টাচ করব, নাকি এর বাইরেও আরো কিছু আছে? হ্যাঁ, এটার অনেকগুলো এক্সাম্পল আমরা সামনে আসবো। যখন আমরা এই ডোমেইনে চলে আসছি, এই ডোমেইনগুলো খুব কুইকলি আমরা চলে যাবো, এবং সেখানে আমি কিছু এক্সাম্পল দেখাই দিব, যে আসলে ওই এক্সাম্পল গুলো দেখলে, আমি যদি এখানে এক্সপ্লেন করি তার চেয়ে আমি এক্সাম্পল দেখালে ওইটা আরো সহজে বুঝে আসবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তিনটা ডোমেইনে আমরা খুব কুইকলি যাব, আমাদের সময় হাতে অনেক সময় কম। তো তিনটা ডোমেইন হচ্ছে, একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন। কগনিটিভ ডোমেইন হচ্ছে, তাহলে এই ডোমেইনে লার্নিং, টিচিং এন্ড অ্যাসেসমেন্ট, তাহলে এই তিনটা ডোমেইনে করতে হয়। কগনিটিভ, নলেজ ডোমেইন বা ইন্টেলেকচুয়াল স্কিল ডোমেইন, অ্যাফেক্টিভ রিলেটেড বা বিহেভিয়ারাল অবজেক্টিভস, বিহেভিয়ারাল ডোমেইন that's related to his feelings, student feelings, emotions and motivation. Psychomotor domain is related to his physical activities like driving, swimming, batting, bowling, so on. So এই কগনিটিভ গুলা, এই কগনিটিভ ডোমেইনে যখন আমরা আউটকাম ডেভেলপ করি, এই কগনিটিভ ডোমেইনে যখন আমরা নেক্সট দিন যখন আউটকাম গুলা ডেভেলপ করা দেখবো, সেখানে আমরা দেখবো কগনিটিভ ডোমেইনে যে আউটকাম গুলা ডেভেলপ করতে হয়, সেখানে কিন্তু দুইটা জিনিসকে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে কগনিটিভ প্রসেস বা কগনিটিভ লেভেল। হ্যাঁ, মানে লেভেল যত উপরে হবে, ইন্টেলেকচুয়াল স্কিল তত উপরে। যত হায়ার লেভেল কগনিটিভ লেভেল, তার মানে হচ্ছে তত হায়ার লেভেলের, তত হায়ার ইন্টেলেকচুয়াল স্কিল প্রয়োজন এটাকে অ্যাড্রেস করার জন্য। তো সেটা আর কিছু নলেজ ক্যাটাগরি আছে, সেটা আমরা যখন আমরা কগনিটিভ ডোমেইনে কিছু আউটকাম ডোমেইন প্র্যাকটিস করব, তখন আমরা দেখাবো কিভাবে নলেজ ডোমেইন গুলো, নলেজ ক্যাটাগরি গুলোকে অ্যাড্রেস করে এই কগনিটিভ ডোমেইনে আউটকাম গুলোকে ডেভেলপ করতে হয়। তাহলে এই কগনিটিভ ডোমেইন বা নলেজ ডোমেইন বা ইন্টেলেকচুয়াল স্কিল ডোমেইন, সো এখানে কিন্তু 6টা লেভেল আছে। সো এখানে দেখেন পিরামিডের মতো দেখাচ্ছি, কারণ কি, the higher you go, the higher intellectual skill you require to achieve that outcome. ঠিক আছে? তারপরে নলেজ ইজ মেয়ারলি না, নলেজ এটা হচ্ছে পুরানো ডোমেইন, এটা পুরানো 6টা লেভেল। পরবর্তী 2001 এটা রিভাইজ করা হয়েছে, যেটা আমরা এখন ইউজ করি। অর্থাৎ ইনিশিয়াল একদম দেখেন নলেজ ডোমেইন, রিমেম্বার, মানে আমি যদি বলি ভোল্টেজ কারেন্ট কি, ভোল্টেজ কারেন্ট ডেফিনিশন বলো, ইটস কাইন্ড অফ রিমেম্বারিং। তারপর বলছি আন্ডারস্ট্যান্ডিং, তুমি ওহমস লটা ডেসক্রাইব করো তো, এক্সপ্লেইন করো তো, ইজ দেখেন আন্ডারস্ট্যান্ডিং, সে এক্সপ্লেইন করতে পারে কিনা। তারপর যদি আমি বলি তুমি থেভেনিন ইকুইভ্যালেন্স লটা অ্যাপ্লাই করে একটা সার্কিট সলভ করো, হ্যাঁ, সে অ্যাপ্লাই করছে লটা। তারপর যদি বলি এই যে থেভেনিন এবং নর্টন, মনে করো এই সার্কিটটা দেওয়া হইলো, তুমি এই দুটার মধ্যে কোনটা অ্যাপ্লাই করবে, কেন অ্যাপ্লাই করো, কারণটা কি, তুমি অ্যানালাইজ করো। তখন সে দুইটাকে অ্যানালাইজ করে অ্যাপ্লাই করে সে ইভালুয়েট করে দেখবে কোনটা ভালো কোনটা খারাপ,
সে তখন একটা ডিসিশন নিবে, এই ডিসিশনটা হচ্ছে তার ইভালুয়েশন। ডিসিশন নিয়ে হয়তো সে নতুন কিছু ক্রিয়েট করবে, ঠিক আছে? সো যত উপর দিকে যাচ্ছি তত কিন্তু আমার ইন্টেলেকচুয়াল স্কিলের মানে আরো বড় ধরনের বেশি ইন্টেলেকচুয়াল স্কিল আমার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? সো আমার আউটকাম গুলো যখন আমরা উপর থেকে নিব তখন সেগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমার কমপ্লেক্সিটি বেশি হবে, টাইম বেশি লাগবে, হিউম্যান রিসোর্স বেশি লাগবে, ঠিক আছে? তাহলে একটা সহজ কোশ্চেন যদি বলি যে রিমেম্বারিং ডোমেইন থেকে যদি আমরা টিচাররা কোনো কোর্স আউটকাম সেট করি, হ্যাঁ, তাহলে সেখানে যখন আমরা কোশ্চেন করব সেই কোশ্চেন গুলো যদি আমরা কোশ্চেন করি হোয়াট দিয়ে, হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ কারেন্ট, হ্যাঁ, তাহলে দ্যাটস মিনস রিলেটেড টু দ্য ভেরি লোয়ার লেভেল কগনিটিভ ডোমেইন, লোয়ার লেভেল ইন্টেলেকচুয়াল নলেজ, দ্যাট মিনস সে কি এটা বলতে পারবে, হ্যাঁ। তারপর যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং এ যাই, ওয়াই, ঠিক আছে, ওয়াই দিয়ে যদি কোশ্চেন করি, ওয়াই উই শুড ইউজ থেভেনিন ইকুইভ্যালেন্ট টু সলভ দিস সার্কিট, ঠিক আছে, ওয়াই, তারপরে ওয়াই উই ইউজ ওহমস ল, ঠিক আছে। তো ওয়াই তে যখন কোশ্চেন করি তখন যে আনসারটা পাই সেই আনসারের মধ্যে যে নলেজটা থাকে সেই নলেজটাকে কগনিটিভ ডোমেইনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে ম্যাপ করা যায়। তারপর যদি বলি অ্যাপ্লাই, হাউ ইউ অ্যাপ্লাই থেভেনিন, আমি এক্সাম্পল দিচ্ছি, হাউ ইউ অ্যাপ্লাই ওহমস, হাউ ইউ অ্যাপ্লাই থেভেনিন থিওরেম টু সলভ দিস সার্কিট। সো এই যে তখন সে অ্যাপ্লিকেশন গুলো শিখছে, বা আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলাম, প্রবলেম দিয়ে বললাম যে এগুলো বের করো, সলভ করে প্যারামিটার গুলো বের করো, তখন কিন্তু সে কিছু ফিক্সড কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস কিছু সেখানে অ্যাপ্লাই করছে, রুল কিছু প্রসিডিউর সে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে অন্য কিছু প্যারামিটারের সলিউশন সে বের করছে, এই অ্যাপ্লাইং মানে হাউ দিয়ে যদি কোশ্চেন করি। তারপর যদি অ্যানালাইজ যদি বলি, অ্যানালাইজ বলতে তার আরো ডিপ লেভেলের ইন্টেলেকচুয়াল স্কিল দরকার হবে, হোয়াট আর দ্য রিজনস, হোয়াট আর দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টরস, হ্যাঁ, অফ দিস হ্যাপেন্ড, যে এটা কেন হলো, এটা যদি এই ধরনের কোশ্চেন যদি করি তাহলে সেটা অ্যানালাইজের ভিতরে যাবে। যে তারপরে যেমন ইভালুয়েটিং যদি বলি, হোয়াটস দ্য ডিফারেন্স, আমাদের দুইটা মেথড আছে, এই দুইটা মেথডের মধ্যে যদি কম্পেয়ার করতে পারি তখন তাকে দুইটা মেথডের অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এগুলো নিয়ে তাকে কাজ করতে হবে, তাকে ডিফারেন্স গুলো বুঝতে হবে, তাকে কম্পেয়ার করতে হবে। এই ধরনের কোশ্চেন ইজ রিলেটেড টু ইভালুয়েশন। তারপর যদি ক্রিয়েটিং, হাউ উড ইউ ইউজ দিস কনসেপ্ট টু সলভ দ্যাট প্রবলেম, তখন তুমি প্রবলেমটা কিভাবে ক্রিয়েট করে প্রবলেমটাকে ইউজ করে কনসেপ্টটাকে ইউজ করে কিভাবে তুমি প্রবলেমটাকে সলভ করবে, ঠিক আছে? দ্যাটস পার্ট অফ সাম ক্রিয়েটিং কম্পোনেন্ট। তাহলে যত আমরা হায়ার ডোমেইনের দিকে যাব, হ্যাঁ, যত আমরা হায়ার কগনিটিভ ডোমেইনে যাব তত কিন্তু আমাদের দুইটা জিনিস ব্যাপারটা হচ্ছে কমপ্লেক্সিটি, অর্থাৎ ওই কমপ্লেক্সিটি বাড়া মানে হচ্ছে ওই প্রোগ্রাম আউটকামটাকে অ্যাচিভ করার জন্য আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা ডিজাইন করা ইট বিট মোর ডিফিকাল্ট, এবং ওইটাকে অ্যাসেস করা ইজ বিট মোর ডিফিকাল্ট, এন্ড সামটাইমস ইট টেকস মোর টাইম এন্ড মোর হিউম্যান রিসোর্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে আমরা আউটকাম গুলো এই কগনিটিভ ডোমেইন থেকে সেট করব কিভাবে, এই কোশ্চেনের আনসার আমরা নেক্সট দিন দিব। শুধু এইটুকুই বলি যে এই সেট করার জন্য আমাদের কিছু অ্যাকশন ভার্ব আছে, সেই অ্যাকশন ভার্ব গুলা নিয়ে মূলত আমরা এই কগনিটিভ ডোমেইন থেকে বিভিন্ন আউটকাম সেট করব। যেমন এক্সাম্পল, ডিসক্রাইব ভোল্টেজ এন্ড কারেন্ট, দেখেন রিমেম্বারে কিছু অ্যাকশন ভার্ব আছে। এই অ্যাকশন ভার্বগুলো কেন সেট করা হয়েছে, কারণ এই অ্যাকশন ভার্বগুলা দিলে আমাদের অ্যাসেস করা যাবে, ওই আউটকামটাকে অ্যাসেস করা যাবে। আপনি যদি অন্য কিছু নিজের মন মতো নেই তাহলে কিন্তু সেটাকে অ্যাসেস করা নাও যেতে পারে। সো আমাদের এই অ্যাকশন ভার্বগুলো দেওয়া হয়েছে যাতে আমরা ওই অ্যাকশন ভার্বগুলোকে ইউজ করে ওই কোর্স আউটকামটাকে আমরা অ্যাসেস করতে পারি, মেজার করতে পারি, অবজার্ভ করতে পারি, ঠিক আছে? তো এই জন্য এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন এক্সপ্লেইন দ্য ওহমস ল, কম্পিউট দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড, analyze the effect of capacitors in charging and discharging kind of supercapacitors, justify the application of peak current controller, design a prototype to solve a particular problem. তো এখানে এক্সাম্পল দেখেন, এই প্রথম শব্দটা কিন্তু অ্যাকশন ভার্ব, হ্যাঁ, এই ডিজাইনের এই স্ট্রাকচারটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। এখানে কিছু কোর্স আউটকাম বা কিছু টার্গেটের কিছু এক্সাম্পল আমরা দিলাম। যেমন আমাদের যেটা আমরা পড়াচ্ছি, যেমন 400 এর একটা কোর্স আউটকাম আমরা দেখি, দেখেন, ক্রিয়েট এ মডেল টু ইমপ্লিমেন্ট দ্য প্রপোজড আইডিয়াস and validate through simulation or experimentation। এখানে যে ক্রিয়েট শব্দটা আসছে আমাদের, দেখেন একদম লাস্ট C6 এ আমাদের একটা অ্যাকশন ভার্ব আছে ক্রিয়েট, সেখান থেকে কিন্তু আমাদের অ্যাকশন ভার্বটা নেওয়া হয়েছে। তার মানে ক্রিয়েটটা আসছে আমাদের C6 থেকে, কগনিটিভের সবচেয়ে হায়ার ইন্টেলেকচুয়াল লেভেল যেটা, সেখান থেকে অ্যাকশন ভার্বটা নেওয়া হয়েছে। এবং এই অ্যাকশন ভার্বটাকে আমরা অ্যাসেস করব কিভাবে, তাহলে অ্যাজ এ টিচার আমরা তার এক্সামিনেশন তার যে মডেলটা সে তৈরি করছে সেটা থেকে কিছু সিমুলেশন রেজাল্ট আছে, কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে, সেগুলো আমরা অবজার্ভ করবো, বা সে যে মডেলটা সে ক্রিয়েট করছে সেটা আমরা অবজার্ভ করবো, সে যে মডেলটার প্রেজেন্টেশনটা দিচ্ছে, যে রিপোর্টটা দিচ্ছে, সেগুলো আমরা অবজার্ভ করে কিন্তু এই সিওটাকে আমরা অ্যাসেস করবো। সিওতে হয়তো আমাদের কিছু মার্ক অ্যাসাইন করা আছে, অ্যাসাইন করা থাকবে অ্যাকচুয়ালি, তো সেভাবে কিন্তু আমরা এটাকে অ্যাসাইন করবো। যেমন কন্ট্রোল সিস্টেমের একটা দেখেন, ডেভেলপ দ্য ট্রান্সফার ফাংশন ফ্রম ব্লক ডায়াগ্রাম, তাহলে এটা হচ্ছে C3, এখানে ডেভেলপটা আসছে C3 থেকে, কগনিটিভ ডোমেইন থেকে।
তো এইটাকে আমরা অ্যাসেস করার জন্য আমরা কোশ্চেন সেট করতে পারি, আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারি, আমরা টেস্ট নিতে পারি। এই অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা তখন এটাকে ইভালুয়েট করব। পাওয়ার সিস্টেম প্রোটেকশনের যেমন C4 থেকে নেওয়া হয়েছে অ্যানালাইজ, হ্যাঁ, পাওয়ার সিস্টেম প্রোটেকশন ল্যাবে অ্যানালাইজ দ্য ওভার ফ্রিকোয়েন্সি, আন্ডার ফ্রিকোয়েন্সি, ওভার কারেন্ট, ওভার হিটিং, সো অন। সো এখানে অ্যানালাইজ কিন্তু C4 থেকে আসছে, হ্যাঁ, C4 থেকে আসে। কিভাবে বলছি, ওই যে দেখেন এই আছে এখানে অ্যানালাইজ ইজ C4 ভার্ব, C4 অ্যাকশন ভার্ব। সো এটাকে ইভালুয়েট করার জন্য আমরা কি করতে পারি, আমরা কুইজ কোশ্চেন সেট করতে পারি, ল্যাব টেস্ট সেট করতে পারি, ল্যাব অ্যাসাইনমেন্ট সেট করতে পারি। সেট করে আমরা অ্যাসেস করতে পারি যে আসলে সে C1 টাকে অ্যাচিভ করছে কিনা। যেমন কোশ্চেন হইতে পারে হোয়াট আর দ্য রিজনস, ক্রিটিক্যাল ফ্যাক্টরস এন্ড সো অন। আচ্ছা, তাহলে টিচিং অ্যাক্টিভিটি গুলো খুব কুইকলি যাচ্ছি। টিচিং অ্যাক্টিভিটি হচ্ছে রিমেম্বারিং মধ্যে আমরা কি, রিমেম্বারিংটা হচ্ছে লেকচারিং এর সাথে রিলেটেড, এটা আমরা পরবর্তীতে আবার যাব, এখন যেহেতু সময় খুবই কম। যেমন আন্ডারস্ট্যান্ডিং এ আমরা রিফ্লেকশন নিতে পারি, মেইন আইডিয়া বলতে পারি, তোমরা মেইন আইডিয়া ইলাস্ট্রেট করো বা কোশ্চেন আনসার ডিসকাশনে যেতে পারি, তার আন্ডারস্ট্যান্ডিং ডেপথটা বোঝার জন্য। হ্যাঁ, অ্যাপ্লাইং, সে অ্যাপ্লাই করতে পারে কিনা এটা বোঝার, তাকে বলে মডেল আমরা কনস্ট্রাক্ট করতে বলতে পারি। ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিতে তার অ্যাপ্লাই নলেজটা আমরা অ্যাসেস করতে পারি, তার কেস স্টাডি দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। হ্যাঁ, তাকে প্রবলেম দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। অ্যানালাইজ যদি বলি, অ্যানালাইজ করতে পারি কিনা, সে প্র্যাকটিস যখন করতে দিব তখন আমরা দেখতে পাচ্ছি সে আসলে অ্যানালাইজ করতে পারছি কিনা, সে সিমুলেশন করতে পারছে কিনা। হ্যাঁ, সে রিসার্চ ফাইন্ডিং গুলা সে যেমন একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেখান থেকে দেখে রিসার্চ ফাইন্ডিং গুলা বের করে নিয়ে আসতে পারছি কিনা যে কোনো একটা প্রবলেম থেকে। হ্যাঁ, ইভালুয়েট করতে পারি। আমরা ইভালুয়েট করবো কি হবে, জাস্টিফাই করে গ্রুপ ডিসকাশনে যেতে পারি, ফোকাস গ্রুপ ডিসকাশনে যেতে পারি। হ্যাঁ, যেখান থেকে আমরা দেখতে পারি যে তার ইভালুয়েশনের স্কিলটা অ্যাচিভ হয়েছে কিনা। ক্রিয়েটিং এ আমরা তাকে দেখে প্রজেক্ট দিতে পারি, সেই প্রজেক্ট আমরা দেখতে পারি যে সে আসলে সে প্রজেক্ট দিয়ে সে প্রজেক্টটা ক্রিয়েট করতে পারছে কিনা। তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটি গুলো দিয়ে আমরা ওই সিওটাকে আসলে অ্যাসেস করতে পারি এবং ওই সিওতে একটা আমরা অ্যাচিভ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের টিচিং অ্যাক্টিভিটিটা কি করতে হবে, টিচিং অ্যাক্টিভিটি গুলো আমাদের এক্সাম কোশ্চেন, এক্সাম পেপার যেগুলো আমরা সেট করব, অবশ্যই কোর্স আউটকামকে অ্যাড্রেস করতে হবে এবং এটার সাথে অ্যালাইন থাকতে হবে। এবং আমরা যখন অ্যাপ্লিকেশন লেভেলে কোনো কন্টেন্ট আমরা পড়াবো টেক্সটবুক থেকে, আমরা কিন্তু যেমন আমরা যদি ক্রিয়েটিং লেভেলের কোনো কন্টেন্ট আমরা টেক্সটবুক থেকে পড়াই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেকচারটাও হায়ার কগনিটিভ লেভেলে হতে হবে। সো আমরা যদি হায়ার কগনিটিভ লেভেলে কোনো কিছু নলেজ তাদেরকে দিতে যাই, অ্যাপ্লাই লেভেলে, অ্যানালাইজ লেভেলে, ক্রিয়েট লেভেলে, তখন সেই লেভেলের কিন্তু লেকচারটাও সেই লেভেলে হতে হবে। ঠিক আছে, হায়ার কগনিটিভ লেভেলে হতে হবে। ওকে, আচ্ছা, যেমন আমাদের একটা এক্সাম্পল ট্রিপল 400 দেখেন, 3টা সিও কে আমরা 3টা কগনিটিভ মানে 3টা লেভেলের সাথে করেছি এবং 3টা যে অ্যাসেসমেন্ট মেথড গুলো আমরা বলছি কিভাবে আমরা অ্যাসেস করবো, এবং এই যে এই সিওর সাথে আমরা কত মার্ক দিচ্ছি, এই সিওতে আমরা কত মার্ক দিচ্ছি, এই সিওতে আমরা কত মার্ক দিচ্ছি, কিভাবে আমরা অ্যাসেস করবো, এটা কিন্তু আমরা সেট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই হায়ার কগনিটিভ লেভেল যখন বললাম, তখন ভেরি কুইকলি 2 মিনিটের একটা ভিডিও আমরা দেখবো যে হায়ার কগনিটিভ লেভেলের লেকচার আসলে কিরকম হয়। এটা খুব দ্রুত আমরা দেখে আমরা আজকের মতো শেষ করব। এই হায়ার কগনিটিভ লেভেলের লেকচারটা হচ্ছে প্রফেসর ওয়াল্টার লুইন, সরি এই লেভেলটা, এটা হচ্ছে এই লেকচারটা হচ্ছে প্রফেসর ওয়াল্টার লুইন ফ্রম MIT। এটা আমি একটু দেখি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যায়। সাইকেল চালিয়ে দেখাবে ক্লাসে। স্যার এটা এক্সট্রাঅর্ডিনারি স্যার, দেখেন এই ভিডিওটা এই লোকের। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা ভেরি হায়ার কগনিটিভ লেভেলের একটা এক্সাম্পল। যখন থেকে চাই যে তারা হায়ার কগনিটিভ লেভেলের নলেজকে অ্যাচিভ করবে, তখন আমাদের লেকচারটাও কিন্তু হায়ার কগনিটিভ লেভেলের কম্পোনেন্ট কিন্তু আমাদের লেকচারে থাকে।